কাল রাতে ব্যাংক ডাকাতি হয়েছে। ব্যাংকের আশেপাশে থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরা অন ছিল। ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজ আমাদের কাছে এসেছে। উপর থেকে অনেক চাপ দিচ্ছে আমরা নাকি কাজ করছি না। সিসি ক্যামেরায় ডেভিলকে দেখা গিয়েছে বাইক নিয়ে। বাইকের কোনো নাম্বার নেই। সে রেড গ্যাংকের লোককে বাঁচিয়ে নিয়ে গেছে আমাদের থেকে। ওরা দুজন কি তবে একসাথে কাজ করে? কারা এরা? জানি না স্যার, তবে আমার কিছু একটা সন্দেহ হচ্ছে হ্যাকারদের ওপরে। আমাকে একটু ইনকোয়ারি করার অনুমতি দিন। আমি কিছু একটা রহস্য জানতে চলেছি। কি সেটা? সঠিকভাবে তো বুঝতে পারছি না। লাবণ্য আর সোহেল কথা বলছে, এমন সময় 5 জন বয়স্ক লোক এসে দরজায় দাঁড়ালো। ভেতরে ঢোকার আগেই ওরা দরজায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। সোহেল ভেতরে আসতে বলে। লাবণ্য সবার জন্য চেয়ার এনে দেয়। কি হয়েছে? কেস করতে আসছেন মানে? কাঁদছেন কেন? স্যার, কেস করব আমরা। আমাদের কেস লিখুন। কার নামে? স্যাপোলা ব্যাংকের নামে। আমরা সবাই টাকা তুলেছিলাম ব্যাংক থেকে লোন নিয়েছিলাম 30 লাখ। কালকেই টাকা তুলেছি, 50,000 টাকা বের হয়। ফোনে মেসেজ আসছে। আজকে যখন টাকা তুলতে গিয়েছি তখনই টাকা ফুরিয়ে গেছে। আমার বাকি টাকা নেই। এখানে থাকা সবার একই রকম হয়েছে। আপনারা এত টাকা লোন কিভাবে পেলেন? আপনাদের জমির কাগজপত্র সব কই? এত টাকা ব্যাংক নিশ্চয়ই বড় জিনিস বন্ধক নিয়ে টাকা দিয়েছে। সেসব কিছু দেখান। সেগুলো তো নেই, কারণ 2 জন লোক আমাদের লোন পাইয়ে দিয়েছিল। ফেক জমির দলিল বানিয়ে দিয়েছিল। ব্যাংক থেকে টাকা তোলার পর ওদেরকে টাকা দিয়েছিলাম 50,000। ওরা টাকা নিয়ে চলে যায়। মানে দুজন লোক? কোট পরা নাকি? হ্যাঁ, কোট পরা, ভদ্রলোকের মতো দেখতে। নাম কি ছিল ওদের? নাম ছিল চপড়া আর মফিজ। না, ওদের নাম ছিল সিরাজ আর হুসাইন। আমাকে নাম বলছিল মুরাদ আর মিলন। এভাবেই 5 জনের কাছে ওই 2 জন লোক নাম পাল্টে কাজ করছে। লাবণ্য লোকগুলোকে বলল, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। ব্যাংকের কোনো দোষ নেই। ব্যাংকরা তো লোন নেওয়ার জন্য আপনার কাছে আসবেই। আর যে হ্যাক করেছে সে ডেভিল ওই 2 জন লোকদের ব্যবহার করছে। লাবণ্য, আমার মনে হচ্ছে কাল রাতে তুমি যে দুজনের বাইক খোঁজ করতে বললে তারাই কি? হতে পারে স্যার, ওরাই হয়তো ডেভিল অবধি পৌঁছে দিতে পারে। সমীকরণটা বুঝতে পারছি এবার। ডেভিল এই 2 জন লোকদের বাটপারির মাধ্যমে সামনে এনে টাকা হাতানো শুরু করেছে। আচ্ছা, আপনাদের ফোনটা দিন তো। সোহেল ফোন চেক করে। টাকা ওঠানোর শেষ মেসেজ ফোনেই পড়ে আছে। লাবণ্যকে বলে, কাল থেকে এই অবধি ফোনে একটাই মেসেজ এসেছে, এরপর আর কোনো মেসেজ আসেনি। তার মানে এই ফোনের মেসেজিং সিস্টেম অফ করে দিয়েছে ডেভিল। সেজন্য টাকা সরানোর পরেও এখানে মেসেজ আসেনি। জি স্যার। আচ্ছা, তুমি ওই 2 লোকদের খোঁজ নাও। আমি কালকে ব্যাংক ডাকাতের স্থানে যাব। ফোন অন করে কলে থাকবে সব সময়। ওকে স্যার। লাবণ্য থানা থেকে বের হয়। গাড়িতে উঠেই সে ফোন অন করলো। সাথে সাথেই একটি মেসেজ এলো। আপনি কি জানেন আপনার প্রিয় মানুষটি আপনাকে মনে মনে খুব ভালোবাসে? কিভাবে বুঝবেন সে আপনাকে ভালোবাসে? আপনার চুল, আপনার হাসি, আপনার সঙ্গ সে পছন্দ করবে। আর এটা নিয়ে রিড মোড। লাবণ্য রিড মোডে চাপ ক্লিক করে, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না মেসেজ। লাবণ্য নাম্বার চেক করে, কিন্তু দেখায় আগেই মেসেজ ডিলিট হয়ে গেল। লাবণ্য বুঝে যায় এটা হ্যাকারের কোনো ট্রিক্স, তাই সাথে সাথেই ফোন অফ করে দিল। কিন্তু লাবণ্য জানে না ওর আইপি এখন অন্যের কাছে। ফোন ঠিকই চালু আছে, এজন্য ফোন অফ হলেও গরম হতে থাকবে। নিলয় লাবণ্যের ফোনে কোড পেয়ে গেছে। সাবমিট করতেই ফোনের নিয়ন্ত্রণ এখন নিলয়ের হাতে। খুব ভোরে জামাল আর সালাম এখানে এসেছিল। অর্ক নিলয়ের বলা সব জিনিস ওদেরকে পড়তে বলে। এখন বড় পিসিতে সব দেখা যাচ্ছে ওরা কোথায় কোথায় যাচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকেও দেখতে পাচ্ছে ওরা। এদিকে লাবণ্য আসে মোটর বাইকের দোকানে। কালকের গাড়ির নম্বর অনুযায়ী মালিকের সাথে কথা বলে। মালিক বলে, এই নাম্বার সিরিয়ালে 2টো গাড়ি 3 দিন আগে বিক্রি করছি। রসিদগুলো দিন। নাম্বার আছে না, সে সব দিন। আপনার এখানে থাকা সিসিটিভি ফুটেজও দিন 3 দিনের। ওকে ম্যাম, একটু দাঁড়ান।
বাইকের দোকানদার কিছু সময় পর সবকিছু এনে দেয়। লাবণ্য সব চেক করে। ক্যামেরায় দুজন লোক দেখা যাচ্ছে, আর তারা হলো ওরাই যাদেরকে নিজেদের বাড়ির সামনে দেখা গিয়েছিল। রশিদে নাম লেখা আছে, জামাল আর সালাম। ফটোও দেওয়া আছে। লাবণ্য এবার ফোন অন করে। ভুলেই যায় একটু আগে ফোন আসা সেসব মেসেজের কথা। লাবণ্য সোহেল স্যারের কাছে ফোন দিল। নিলয়ের কম্পিউটারে নোটিফিকেশন আসলো লাবণ্যের ফোনের। লাবণ্য বলে, স্যার দুজনের খোঁজ পেয়েছি, নাম্বার আছে, আমি কল দিচ্ছি ওদেরকে। ওকে লাবণ্য, আমি ওইদিকে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি। লাবণ্য ফোন কেটে দেয়। লাবণ্য জামালের নাম্বারে ফোন দিল। রিং হচ্ছে। হ্যালো, কে বলছেন? স্যার আমি আপনার নাম্বার অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। আমি আসলে লোন নেওয়ার জন্য আপনাদের খুঁজছি। আপনারা লোনের ব্যবস্থা করে দেবেন? আপনাদের আমি 1,00,000 টাকা করে দেব, মোট 2,00,000 টাকা পাবেন। কত টাকা লোন নেবেন আপনি? 70 লাখ লোন লাগবে। আচ্ছা, হয়ে যাবে। আপনার আইডি কার্ডের ফটোকপি নম্বর নিয়ে দেখা করুন। আচ্ছা, কোথায় দেখা করব? এত বেশি টাকা লোন নেবেন? আমাদের স্যারের সাথে দেখা করে কথা বলতে হবে। ওকে স্যার। আপনাকে ডেকে নেব ফোন দিয়ে। জামাল ফোন কেটে দিল। নীলা এতক্ষণ ধরে লাবণ্যের কথা শুনতে থাকে। লাবণ্য ফোন বন্ধ করে দিতে যাবে আবার, তখনই ওর মনে পড়ে ফোন অন করার সময় ওর ফোন অনেকটাই গরম ছিল, যা এর আগে কখনো হয়নি। তার মানে ওর ফোন এখন হ্যাকারের নিয়ন্ত্রণ করছে। লাবণ্য ফোন থেকে সিম খুলে নিল। রাস্তার ফোন ফেলে দিয়ে সে মোবাইলের দোকানে যায়। একটা বাটন ফোন কিনে সিমটা লাগিয়ে নিল। নিলয় আবার কোনো অপশন পাচ্ছে না ফোন নিয়ন্ত্রণ করার। হঠাৎ করেই লাবণ্যের ফাইলটা ব্লক হয়ে ধরা পড়েছে। নিলয় চেয়ারে উঠে এসে দাঁড়ায়। সিগারেট ধরিয়ে পিসির দিকে তাকিয়ে থাকে নিলয়। অর্ক এসে বলল, কি হয়েছে ভাই? সবাই ঢাকা ছেড়ে চলে যা। মানে কেন? আচ্ছা শোন, একটা প্ল্যান আছে। পুরো দেশ লুট করার সময় চলে এসেছে, আর দেরি করা যাবে না। কেন, কি হয়েছে? তোরা না দুজন লোক এখন লাবণ্যর হাতে বন্দি হতে যাচ্ছে। কি বলো? এখন কি হবে? কিছুই করার নেই। আছে, রুম থেকে কেউ বের হবি না, রেডি থাক। খুব তাড়াতাড়ি আমরা বর্ণলতা ব্যাংক হ্যাক করতে যাচ্ছি। ব্যাংকে মন্ত্রীদের টাকা আছে, সরকারি খাতের জন্য টাকা আছে। মানে আমরা হ্যাক করতে যাচ্ছি 500 কোটি টাকা। 500 কোটি টাকা? 500 কোটি টাকা। আর এবার কেউ সামনে ভুলেও যেন না করে। মাসুম, তুই বের হ। জামাল আর সালামকে মেরে ফেল। কিভাবে? গাড়ি চাপা দিয়ে মারবি, ক্লার ভাড়া কর। ওদেরকে যেখানেই পাবি সেখানেই মেরে দিতে বল। ওকে ভাই, আমি লোক দেখছি। ডাক ওই প্রবেশ করে দেখ, সেখানে সবাই ডেভিল হয়ে কাজ করতে চায়। সেখান থেকে কোনো ক্লার নিয়ে ওদেরকে মেরে দে। আচ্ছা ভাই। অয়ন, কোথায় যাচ্ছ? নীরার কথা শুনে অয়ন দাঁড়ায়। অয়ন অফিসেই যাচ্ছে। নীরার এমন প্রশ্ন অয়ন ঘুরে তাকায়। অয়ন বলে, অফিসে যাচ্ছি। তাই নাকি? গুড। আচ্ছা, অফিসে কেন যাচ্ছ? কেন মানে? মিটিং আছে, কাজ আছে আমার। কি সব প্রশ্ন করো তুমি? অফিস মিটিং এর পর আলাদা কোনো রুমে মেয়ে নিয়ে মিটিংটা কয়টায়? কি বলছো তুমি এসব? দেখো নীরা, সকাল সকাল মুড খারাপ করবে না। আচ্ছা তাই নাকি? মুড আমি খারাপ করি? হ্যাঁ করো। কি সমস্যা কি তোমার? আমাকে ডিভোর্স দাও তুমি। কেন, তোমারও কি রাতের মধ্যে ফুল দিয়ে সাজানো বিছানার উপর স্লিভলেস পরে মিটিং আছে নাকি? অয়ং, মুখ সামলে কথা বলো। সবাইকে তোমার মতো ভেবো না। আচ্ছা, আমার এখন তোর মতো বাজে মেয়ের থেকে চরিত্র ভালো করার জ্ঞান শুনতে হবে, তাই তো? ওই, কাকে বাজে বলিস? হ্যাঁ, তোর লজ্জা করে না তোর বউ থাকা সত্ত্বেও একটা মেয়ের সাথে একই বিছানায় থাকতে? ছি! অয়ন নীরার কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। অয়নের এমন হাসি দেখে নীরা আরো রেগে যায়। নীরা গালি দিতে থাকে অয়নকে। অয়ন নীরার কাছে আসতেই কষে কষে দুটো চড় দেয় নীরাকে। নীরা চড় খেয়ে বিছনায় পড়ে যায়।
তবে নীরা উঠে অয়নের গালেও একটা চড় দিয়ে দেয়। অয়ন নীরার গলা টিপে ধরে। কয়েক সেকেন্ড পর গলা ছেড়ে দেয় অয়ন। নীরা বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে মারার? তোর মতো স্বামীকে আমি সময়ও নাই। থাকবেও না তো, রাত করে বাড়ি ফিরিস, কিছুই তো বলিনি। ঠিকই অন্য পুরুষের সাথে বিছানায় সময় কাটিয়ে আসিস। শালাখা, তুই জানিস আমি এমন করি, তুই দেখেছিস? কিন্তু তোরটা আমি দেখেছি। তুই একটা মেয়ের সাথে একই রুমে। ছি। শুধু তোর জন্য করেছি এমন। আমাকে ঠকিয়েছিস তুই। তোকে মা আমি মেরেই ফেলবো। জিসানের সাথে একই রুমে ছিলি। তোর বান্ধবী ফোন করে বলেছে আমাকে, ডেভিল নামের একজন এসে তোর একটা ভিডিও আমাকে দিয়েছে। সেই দিন তোকে বলিনি, কারণ তোর মতো একটা একটাতে তো হবে না। তুই কি করেছিস? নিজের আরেক জায়গায় ছিস। চুপ কর বেশ্যা। তোর মতো একটা মেয়েকে আমার বউ করেছে, তোকে মেরেই ফেলবো আমি। কথাটা বলে অয়ন নীরার দিকে এগিয়ে যায়। নীরার চুলের মুঠি ধরে একটা জোরে চড় দেয়। নীরার ঠোঁট ফেটে রক্ত বের হতে থাকে। নীরার রাগও চড়ে যায়। অয়নের মুখে জোরে কামড় দিয়ে মাংস তুলে নেয়। অয়ন আরও রেগে যায়। নীরার শাড়ি খুলতেই থাকে। নীরার শাড়িটা খুলে অয়ন বাইরে ফেলে দেয়। বাড়িতে কাজের লোকগুলো বাইরে থেকে সবটা শুনছে। অয়ন নীরার গা থেকে কাপড় খুলে দেয়। নীরা নগ্ন হয়ে রুমে দাঁড়িয়ে থাকে। কুত্তার বাচ্চা, আমার কাছে আসবি না তুই। কেন, অন্যদের দিয়ে ভালো লাগে না? আমাকে গালি দিবি না। তোকে শুধু গালি কেন, আজকে সব দেব। অয়ন ওর গা থেকে কাপড়গুলো খুলে ফেলে। রুমের দরজা আটকে দিয়ে এসে নীরার গালে আরো কয়েকটা চড় বসিয়ে দিল। নীরা বিছনায় পড়ে যায়। নীরা নিজেকে অয়নের থেকে ছাড়াতে থাকে, কিন্তু অয়ন আরো বেশি জোর করতে থাকে। নীরা দেখে টেবিলের ওপর ফল কাটার ছুরি। নীরা অয়নকে কোনোভাবে ছাড়িয়ে টেবিলের কাছে গিয়ে ছুরি হাতে নেয়। অয়ন এখন নেশায় চেপে গেছে। সে নীরার কাছে এগিয়ে যায়। নীরা হাতে থাকা ছুরিটা অয়নের পেটে জোরে জোরে দুবার ঢুকিয়ে দিয়ে বলে, শালা, আমাকে মারবি? অয়ন ছুরির আঘাতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পড়ে। অয়ন জানে ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা পিস্তল আছে। সে নিজেই ওখানে রেখেছিল পিস্তলটা। নীরা অয়নকে ছুরি মেরে বাইরে বের হতে যাচ্ছিল। এমন সময় অয়ন ড্রয়ার খুলে পিস্তলটি বের করে নীরাকে গুলি করে। একটা গুলি নীরার পিঠে গিয়ে লাগে। নীরা ঘুরে তাকাতেই অয়নের দিকে। অয়ন নীরার বুকে একটি গুলি চালিয়ে বলে, তুই আমার হোশ নাই, আমিও তোকে কারো হতে দেব না। আমাকে ঠকিয়েছিস, এমনটা তো নিলয়কেও ঠকিয়েছিলি। আজ হয়তো ওর দেওয়া শাস্তি আমি পূরণ করে দিলাম। দুজনেই ফ্লোরে পড়ে থাকে। রক্ত বের হওয়ায় ফ্লোরটা লাল হয়ে আছে। দুজনেই কিছু সময়ের মধ্যে নীরব লাশে পরিণত হলো। সাজানো সংসারটা এক মুহূর্তের জন্য সব শেষ হয়ে গেল। কতই না সুখ ছিল, টাকা ছিল, গাড়ি ছিল, বিশাল বাড়িও ছিল, বিলাসিতার কোনো কমতিও ছিল না। নীরা এমন বিলাসিতার জন্য অয়নকে বিয়ে করে, আর অয়ন বিয়ে করে নীরার সৌন্দর্যতায় পাগল হয়ে। কিন্তু এখন এসবের কোনো মূল্যই নেই। ব্যাংকে থাকা টাকা পড়ে থাকবে, এই বিশাল বাড়িটাও পড়ে থাকবে, দামি জিনিসগুলোতে ময়লা পড়ে নষ্ট হয়ে যাবে, কিন্তু এই লাশগুলো যাবে অন্ধকার করে। লাবণ্য লোক দুটোর কাছাকাছি আসে। লোকগুলো একটি বাজারের মধ্যে কারোর সাথে ডিল নিয়ে কথা বলছে। নিলয় জামালকে ফোন দেয়। তোমার আশেপাশে পুলিশ আছে, ভয়ের কিছু নেই, কাজ চালিয়ে যাও, তবে মেয়ে পুলিশ থেকে সাবধান। কিউ পুলিশ? কেন, আমাদের কিভাবে চিনতে পারলো? পুলিশেরা সব পারে, ওখান থেকে চলে আসার চেষ্টা করো। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছুই নেই, আমি তোমাদের দেখছি আর তাকেও দেখছি। জামাল আর সালাম বাজার থেকে বের হতে থাকে। লাবণ্য বুঝে যায় ওর ওপরেও ডেভিল নজর রাখছে, কারণ ডেভিল ওদেরকে সাধারণ করে দিয়েছে। লাবণ্য জামালদের দিকে এগিয়ে যায়। জামালদের কাছে গিয়ে বলে, হ্যালো স্যার, আমি বলেছিলাম 70 লাখ টাকা লোনের কথা। লোন টোন এসব হবে না। আমরা কি কিং বেকার নাকি যে লোন দেব? আরে এমন করেন কেন? আমি জানি আপনারা লোনের ব্যবস্থা করে দেন।
আপনাদের কাছে এটা একটা সহজ কাজ। আমি 5 লাখ টাকা দেব আপনাদের। এত টাকা পাবো? অবশ্যই। এখনই আমার বন্ধুর থেকে টাকা ধার করে আপনাদের দেব। আমার এসব টাকা লাগবে না, আমি যাই। নিলয় ওদের বোতাম ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছে। শুধু নিলয় না, মাসুমেরাও সব কিছু দেখছে। লাবণ্য অনেক বুদ্ধিমতী, সে ঠিকই বুঝে ফেলেছে এই লোকগুলোর মধ্যে ঘাপলা আছে। আরে অনেক টাকা দেবো তো, বসকে গিয়ে বলবো 50,000 টাকা দিয়েছিল। এখনই তাড়াতাড়ি লোনের ব্যবস্থা করে দিন। তুই থাক, আমি চলে যাচ্ছি। জামাল কথাটা বলেই সেখান থেকে এক প্রকার দৌড়ে পালায়। সাথে সাথেই কয়েকটা পুলিশ এসে সালামকে ধরে ফেললো। লাবণ্য দৌড়তে থাকে জামালের পেছনে। জামাল আগে দৌড়চ্ছে। লাবণ্য জামালকে ধরে ফেললো। জামাল লাবণ্যকে ধাক্কা দেয়। লাবণ্য নিচে গিয়ে পড়ে। জামাল দৌড়তে থাকে। লাবণ্য আবারও তাকে ধরে। জামালকে কয়েকটা ঘুষি দিয়ে হাতকড়া পরাতে যাবে, তখনই ওর ফোন বাজতে থাকে। লাবণ্য ফোন রিসিভ করে। হ্যালো অফিসার, আই এম ডেভিল। আপনার অ্যাকাউন্টে 75 লাখ টাকা আছে। অ্যাকাউন্ট নাম্বার হলো 998877। আপনার সাথে নিলয় নামের একটা ছেলের সম্পর্ক আছে। অন ডিউটিতে তার সাথে প্রেম করছেন। আপনার ছোট বোন সিজান নামে একটা ছেলের সাথে গভীর রিলেশনে আছে। একটু আগে ওরা ক্লাস ফাঁকি দিয়ে হোটেলে প্যারাডাক্সের 32 নম্বর রুমে গিয়েছে। ছেলেটা ভালো না, মেয়েদের সাথে রুম ডেট করে তারপর বিদায় করে দেয়। সিজান ছেলেটার সাথে আপনার বোনের দুষ্টু মিষ্টু, আর বুঝতেই পারছেন কেমন ধরনের কথা হয় রুম ডেট হওয়ার আগে। রাত দিন থেকে আপনার বোনের বুকে 2টো তিল আছে, একটার উপরে আরেকটা, আর গভীরে এটা আমি দেখিনি। আপনার বোন আর জিসান নামে ছেলেটার কথা বলছি। এখন এসব কথা যদি আপনার ফেসবুক আইডি হ্যাক করে সেখানে পোস্ট দিয়ে ভাইরাল করি, কেমন হবে বলেন তো? বুদ্ধি করে বাটন ফোন চালালেও আপনার সব কিছু আমি জানি। আপনার বোন আর ছেলেটা এখন আমার হ্যাক করা সিসি ক্যামেরার সামনে। এখনো হোটেলে পৌঁছায়নি। কি করছেন? আপনার বোনকে বাঁচান, যান। আগে আমার লোকগুলোকে ছেড়ে দিন। এ শালা! নো নো নো, আমি ডেভিল, নো শালা। ফোন কেটে দেয় ডেভিল। জামালকে ছেড়ে দেওয়া হয়। জামাল হ্যাপি মুখে লাবণ্যকে লল দিয়ে দৌড়ে রাস্তা পার হবে। তখনই একটি খুব জোরে আস্ত চলন্ত পিকআপ জামালকে পিষে দিয়ে চলে যায়। জামাল সেখানেই মরে রইল। লাবণ্য একটা ট্যাক্সি নিল। হোটেল প্যারাডক্সে আসতে থাকে। অফিসারকে ফোন দেয় লাবণ্য। জাভেদ সাহেব ফোন ধরে। লাবণ্য বলে, সালামকে ফোনটা দাও। ওকে ম্যাম। হ্যালো ম্যাম, আজকে ছেড়ে দিন, আপনাকে ডেভিল বাঁচতে দিবে। চুপচাপ আমার কথা শোনো। জামালকে মেরে ফেলেছে ডেভিল, কারণ ডেভিল চায় না কোনো সাক্ষী থাকুক। ডেভিল দেখতে কেমন সেটা বলো জলদি। কি? ডেভিল আমার বন্ধুকে মেরে ফেলেছে? ও তোমাকেও মেরে ফেলবে, তাই আমার কথা শোনো। ডেভিলকে ধরতে সাহায্য করো। কিন্তু ম্যাম, আমি নিজেই তো এখনো ডেভিলকে দেখিনি। কেউ ডেভিলকে দেখেনি, তবে নিলয় নামের একটা ছেলে হয়তো সে দেখেছে ডেভিলকে, কারণ নিলয় ডেভিলের হয়ে আমাকে এসব কাজ করতে বলে ডেভিলকে। সালাম কিছু বলতে পারেনি। একটা গুলি ওর কপালে এসে লাগে। ডেভিল ওদের সবাইকে মেরে ফেলেছে, কিন্তু লাবণ্য নিলয়ের নাম শুনতেই যেন ওর ভাবনাগুলো সব থমকে গেল। সে আর কিছুই ভাবতে পারছে না। সব দিক যেন ওর কাছে ফ্রিজ হয়ে গেছে। সবকিছু নীরব নিস্তব্ধ হয়ে গেছে যেন। ম্যাডাম, গাড়ি থেকে নামুন, হোটেলে এসে গেছি। ট্যাক্সি ড্রাইভারের কথা শুনে লাবণ্য স্তম্ভিত ফিরে পেল। সে ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিয়ে রাস্তার আশেপাশে তাকায়। দেখে ওর বোন একটা গাড়ি থেকে নামছে, সাথে একটা ছেলেও আছে। লাবণ্য দৌড়ে সেখানে যায়। লাবণ্যকে এইভাবে সামনে দেখে ওর বোন ভয় পেয়ে তাকিয়ে থাকে। লাবণ্যের বোন কিছু বলার আগেই লাবণ্য কষে একটা চড় দেয় ওর বোনের গালে। এরপর ছেলেটার গালেও একটা চড় দেয়। ছেলেটাকে বলে, তোর নাম জিসান? অবন্যের বিএফ? চল থানায়, তারপর তোর
প্রেম বের করছি আমি। লাবণ্য ওদেরকে নিয়ে থানায় চলে আসে, কিন্তু লাবণ্যের কোনো খেয়ালই নেই এদিকে। সে নিলয়কে নিয়ে ভাবতেই ব্যস্ত। বারবার মনে হতে থাকে, ভীতু ছেলেটা ডেভিলের জন্য কাজ করে, নাকি ডেভিলও ওকে আমার মতো ব্ল্যাকমেল করে নিজের জন্য ব্যবহার করছে? জানতেই হবে আমার। লাবণ্য, তোমার ইনভেস্টিগেশন কাজ কত দূর? স্যার, এখনো তেমন কিছু জানা যায়নি। ডেভিল ওই দুজনকে মেরে ফেলেছে। শুনলাম নিলয়কে ডেভিল ওর কাজে ব্যবহারের জন্য নিয়ে নিয়েছে, কারণ সেদিন নিলয় পুলিশের সামনে হ্যাক নিয়ে অনেক কিছু বলেছে, তাই হয়তো ডেভিল ওকে ওর জন্য বেছে নিয়েছে। আচ্ছা, তবু তুমি একবার নিলয়ের সাথে দেখা করো। জি স্যার। নিলয় এখন জেনে গিয়েছে লাবণ্য এখানেই আসবে। সে নেহাকে ফোন দিল। অর্ক, মাসুম আর সিয়ামকে বলল, তোরা ছোট বাড়িতে আয়। হ্যালো নেহা, কি করছো? বাড়িতে আসো জলদি, তোমাকে দরকার আমার। লাবণ্যের আগে নেহা নিলয়ের বাড়িতে এসে পৌঁছলো। নেহা বসে আছে, মাসুমেরা ব্যাগ গুছিয়ে দাঁড়িয়ে আছে। লাবণ্য আসলো, কিন্তু দরজার কাছে এসে দেখে নেহা বসে আছে। সবাই ব্যাগ গুছিয়ে দাঁড়িয়ে আছে, আর নিলয় বলছে, নেহা, আমি জানতাম তুমি সবার মতো ভুল বুঝবে। আমি হয়তো ভেবেছিলাম কেউ না বুঝলে আমাকে তুমি বুঝবে। দেখো, ওরা ভুল বুঝে আমার থেকে চলে যাচ্ছে। আমি ইচ্ছে করে এসব করিনি। অনেকদিন আগে ডেভিলের সাথে আমার কথা হয়। আমি ডেভিলকে দেখিনি। বাবা আমার আপাকে বিয়ের জন্য ব্যাগে কয়েক লাখ টাকা রাখে, কিন্তু কয়েকদিন আগে টাকাগুলো বাবার এক বন্ধু লোন নেয়। বাবার বন্ধু আর ফেরত দিতে পারছিল না। বাবা বলেছিল, তুই তো ঢাকায় পড়তে যাবি, তখন টাকাগুলো চেয়ে নিস। আমি আর সেইখানে বাবা অনেক টাকা ঋণ নিয়েছিল, সেসব শোধ করতে পারছিল না। শহরে এসে টাকা চাইতেই উনি আমাকে মেরে তাড়িয়ে দেয়। বাবাকে এটা শুনে অনেক কষ্ট পায়। ঋণ শোধ করতে পারছিল না, তাই বাবা আত্মহত্যা করে মারা গিয়েছিল। বাড়িতে আমার বোন একা। টাকা আবার চাইতে যাই আমি, কিন্তু আঙ্কেল সেদিন সুইসাইড করে। ওনার বাড়ির লোকেরা বলেছিল ব্যাংকের টাকাগুলো নাকি হ্যাক হয়ে গেছে। আমি কম্পিউটারের বিষয়ে জানতাম, অনেক কিছু করে আমি ডেভিল অবধি পৌঁছাই। ডেভিল আমাকে জানায়, তোমার বোনকে নিয়ে আমার কাছে অনেক সিক্রেট আছে, যা প্রকাশ করলে তোমার বোন সুইসাইড করবে। সেজন্য তুমি টাকা পাবে, তবে আগে আমার হয়ে তোমার কাজ করতে হবে। সেই থেকে আমি ডেভিল হয়ে কাজ করি। যখন তোদেরকে বলছি আমি ডেভিল হয়ে কাজ করি, তখনই তোরা সব না শুনে চলে যাচ্ছিস। যা, চলে যা, আমি কাউকে আটকাবো না। নেহা, তুমিও চলে যাও। আমার কাউকে চাই না, কেউ বুঝবে না আমার কথা। আমি নিজেই থানায় যাচ্ছি। আর কত এসব সহ্য করব? পুলিশের হেল্প নেওয়ার জন্যই ছিলাম। জামালদের ডেভিল মেরে ফেলেছে, কেউ কিছু করতে পারবে না ওকে। আমি নিজেই থানায় যাচ্ছি। হয়তো কেউ না বুঝলেও লাবণ্য ঠিক আমাকে বুঝবে। যা, চলে যা তোরা। নিলয় কথাগুলো বলে ওদের চারজনের দিকে চোখ মারল। ওরা সাথে সাথেই বুঝে গিয়েছে এখন ওদের বাড়ি থেকে চলে যেতে হবে। তাই নেহাও উঠে দাঁড়ালো। লাবণ্য তখনই রুমে প্রবেশ করে। সবাই লাবণ্যকে দেখে ভয় পাওয়ার মাইন্ড গেম খেলতে লাগলো। তোমরা কেউ ওকে ছেড়ে যাবে না। ডেভিল আমার বোনকে দিয়ে আমাকে ব্যবহার করেছে, আমাকেও ব্ল্যাকমেল করেছে ডেভিল। নিলয়, কেউ না থাকলেও আমি আছি তোমার সাথে। নিলয় নেহার দিকে তাকায়। নেহার আগে চোখে তাকিয়ে আছে লাবণ্যের হাতের দিকে, কারণ লাবণ্য নিলয়ের হাত ধরে আছে। নেহা এটা মেনে নিতে পারছে না, বাট নিলয় এটা বেশ এনজয় করছে। নেহাকে রাগাতে নিলয় লাবণ্যের হাত নিজেই ধরলো শক্ত করে। তারপর মাসুম, অর্ক, সিয়াম আর নেহা বাড়ি থেকে বেরিয়ে যায়। এটাই ছিল নিলয়ের মাইন্ড গেম। সে লাবণ্য আসার আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল, যেন লাবণ্য বুঝতে পারে নিলয়কে ডেভিল ব্যবহার করছে। লাবণ্য নিলয়ের হাত ধরে সোফাতে বসলো। লাবণ্য, তুমি চলে যাও। ডেভিল আমাকে দেখছে। ও সিসি ক্যামেরা হ্যাক করে রেখেছে। আমি কি করছি সবটা ও জানে। জানুক, ওকে তো আমি ধরবই। দেখি কত দূর সে লুকাতে পারে। এত দূর যখন আসতে পেরেছি, তখন ডেভিল অবধি পৌঁছাবো। পারবে না ওর সাথে। ডেভিল অনেক ভয়ঙ্কর। হোক ভয়ঙ্কর, আমি তোমাকে হেল্প করব। আচ্ছা, তুমি হেল্প করিও,
এখন যাও, ও তোমার উপর নজর রাখছে। আচ্ছা, তুমি যখন বলছো তখন যাচ্ছি, তবে সময় মতো দেখা করব। হুম। লাবণ্য চলে যায়। নিলয় ছোট বাড়ি থেকে বের হলো। নেহা ওকে কল দেয়। নিলয় রিসিভ করতেই বলে, আমার লিডার আমাকে ডেকেছে, বড় কোনো ব্যাংক ডাকাতি করতে হবে, আমাদের যেতে হবে। আচ্ছা, তবে আমরা আসছি। আজকে দেখা হবে ব্যাংক ডাকাত বনাম হ্যাকার। দেখি কে জিতে। ডেভিল জিতবে। দেখা যাক। নিলয় বড় বাড়িতে আসলো। সেখানে মাসুম সিয়াম আর অর্ক বসে আছে। অর্ক বলল, নেহা কি জানে তুমি ডেভিল? জানে। ও সব মেনে নিয়েছে। ভালোবাসে সে আমাকে। বুঝলাম, তো এখন কি প্ল্যান? শোন, কেউ একজন আছে যে পুরো চালটা একাই চালছে। সে অতটা দক্ষ না হলেও সে আমার মতো বুদ্ধি নিয়ে চলে, আর আমরা তার বুদ্ধির কাছে হয়তো মিস্টেক করে ফেলেছি। সেই জন্য কিছু একটা হতে যাচ্ছে। তার মানে আমরা কিছু করব না? করব। আজকে রেড গ্যাং দেশের বড় দ্বিতীয় ব্যাংক মোটুস ব্যাংক লিমিটেড ডাকাতি করতে যাচ্ছে। এখানে অনেক বড় বড় লোকের টাকা আছে, প্রায় 1.5 থেকে 200 কোটি টাকা আছে এখানে। কি, ওর এত বড় ব্যাংকে সরাসরি অ্যাটাক করবে? করবে, কারণ বললাম তো কে একজন আছে, সে একাই সব গুটি চালাচ্ছে। মাইন্ড গেম খেলাটা কেবল বুদ্ধি দিয়ে হয়। এখানে যে যার উপরে বেশি করে মাইন্ড গেম খেলতে পারে। মাইন্ড গেম 2 পর্যায়ের মানুষের উপর খেলা হয়। এক ভালোবাসা মানুষের উপর, কারণ সে চাইলেই সে সন্দেহ করবে না। আরেকটা হলো দায়বদ্ধ থাকা মানুষের উপর। দুটোই কাজে আসে, কিন্তু যারা সত্যিকারের মাইন্ড গেমার তারা কখনো দুর্বল মানুষদের উপর মাইন্ড গেম খেলে না। রিয়েল মাইন্ড গেমারের সব সময় এমন মানুষের সাথে মাইন্ড গেম খেলে যেন নিজেরই ফয়দা হয়। আমি সেটাই করেছি, যেটাতে ফয়দা আছে। এখন আমাদের কি করতে হবে? হাইজ্যাক করব। মানে কিসের হাইজ্যাক? কিসের আবার? টাকা হাইজ্যাক করব? না, এবার রেড গ্যাংদের হাইজ্যাক করব। আর হাইজ্যাক করবি তোরা 3 জন। আমি এখানে বসে সব কন্ট্রোল করব। মনে রাখবি, আমি যদি তোদেরকে ইচ্ছেকৃতভাবে পুলিশদের কাছে ধরা পড়তে বলি, সেটা একটা মাইন্ড গেম। আর নিলয়ের মাইন্ড গেম কখনো নিলয়ের বিপক্ষে যায় না। বাবা, আমার এক্সাম শেষ। নিলয় থাকলে অনেক খুশি হতো, তাই না? বিধি ওর মা বাবাকে সালাম করে কথাটা বলল। আদনান সাহেব বিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপ করে রইলেন। নিবিড় চলে গেছে আজ 15 দিন হয়েছে। একবারের জন্য নিবিড় খোঁজ নেয়নি তার বাবা মাকে। যেসব সন্তানেরা তার বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকে চিরদিনের জন্য, সেসব পুরুষ আসলেই পুরুষই নয়। ওরাই বউদের কথায় ওঠে আর বসে। নিবিড় এখন সেটাই করে। ওর বউয়ের জন্য চা বানিয়ে দিয়ে অফিসে চলে যায়। কখনো কখনো নিবিড় রান্নাও করে দেয়। তবু নিবিড় একবারের জন্য ওর মা বাবাকে খোঁজ নেয়নি। সে এটাতেই খুশি। বউয়ের ভালোবাসা সন্তানের কাছে এখন বিশাল কিছু। অথচ সন্তানকে বউ না পাওয়া অবধি মা বাবার ভালোবাসার নিচেই থাকতে হয়। আদনান সাহেব ওনার স্ত্রীর দিকে তাকালেন। তিনিও চুপ হয়ে আছে। তারা চাইলেই নিলয়কে সামান্য ভালোবাসা দিতে পারত। ছোট থেকেই নিলয়ের সাথে ওনারা এমন করে এসেছে। নিলয় কখনো পরিবারের মা বাবার থেকে ভালোবাসা পায়নি ঠিক মতো। বিধি আপু ওনাদের চুপ থাকা দেখে বলল, বাবা, মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন তুমি বিশাল বড় একটি নদীর ইলিশ মাছ কিনে এনেছিলে। ইলিশ মাছের লেজের অংশে কাঁটা থাকে অনেক। দুপুরে খাওয়ার আগে তোমার আর মায়ের কথা শুনছিলাম। দুজনে রান্নাঘরে বসে কথা বলছিলে। মা বলছিল, নিবিড়ের বাবা এত টাকা দিয়ে মাছ কেন কিনলে? ওষুধের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে জমা করে মাছ কিনলাম। কতদিন বলো মাছ খাওয়া হয়নি, তাই না? কেন কিনতে গেলে? নিবিড় পড়াশোনা করছে, এখন যদি ওকে এসব না খেতে দেই সে বুদ্ধিহীন হবে তো। ঠিকই বলেছ। সেদিন দুপুরে খাবারের সময় আমরা একসাথে পাটি পেতে বসেছিলাম খেতে। ভাইয়া তখন 10-এ পড়ছিল, আমি 8-এ, আর নিলয় 5-এ পড়ছিল। হিসাব মতো নিলয়ের ভালোবাসাটা বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু খাবার খেতে বসে নিলয়কে নয় ভাইয়াকে মাছের মাথা সহ আরও একটি মাছ দিয়ে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিয়েছিলে।
অথচ তোমাদের পেছনে নিলয়ের প্লেটে দিয়েছিলে মাছের লেজের অংশ। নিলয় ওই মাছের মাথার দিকে বারবার তাকাচ্ছিল। আমি কানে কানে বলেছিলাম, তুই ক্লাস 10-এ উঠলে এসব খেতে পারবি, তার জন্য ভালো করে পড়তে হবে, তোর এখনো এসব খাওয়ার বয়স হয়নি। নিলয় আমার হাসি মুখের মিথ্যে কথাগুলো শুনে খুশি হয়েছিল। ছোট থেকেই ওর প্রতি তোমাদের এমন বৈষম্য। জানো, সেইবার ভাইয়া এসএসসি এ গ্রেডে পাশ করে আর নিলয় A+ পেয়েছিল 5-এ। নিবিড়ের রেজাল্ট দেখে তোমার খুশি হয়েছিল, আর নিলয় A+ পেয়েও তোমরা ওর প্রতি খুশি হওনি। ওর রেজাল্ট কার্ড নিয়ে মুখের সামনে বলেছিলে ক্লাস 5-এ থাকতে সবাই এমন A+ পায়। নিলয় সেদিনও চুপ ছিল। ঈদে বাজার করার মতো সে সময় টাকা ছিল না, অথচ ভাইয়া এসে বলেছিল টাকা দিতে, শপিং করবে। তুমি কোথা থেকে যেন টাকা ম্যানেজ করে এনে ওর হাতে দিয়েছিলে। ঠিক পরের দিন নিলয় এসে বলেছিল, বাবা, বন্ধুরা সবাই নতুন শার্ট কিনেছে, আমাকে ফুটপাত থেকে একটা শার্ট কিনে দাও না। তোমরা দুজন সেদিন বলেছিলে কাছে টাকা নেই, এত শার্ট পরা লাগবে না, আগের বছর গেঞ্জি দিয়েছিলাম সেটা পরে ঈদ করিস, এত শার্ট কিনতে হবে কেন? সেই ঈদে ভয়ে আমিও কিছু চাইতে পারিনি। জানো, কোনো সন্তান অন্য কোথা থেকে কিছু শেখে না, শেখে তার পরিবারের থেকে। পরিবারে তোমরাই ছিলে সব। নিলয় শিখেছে অবহেলা, আর আমি শিখেছি বৈষম্যতা। অনেক শিখিয়েছ তোমরা। নিলয় যদি কোনোদিন ফিরে আসে, সেদিন আমিও ওর সাথে চলে যাব, কারণ এখন আর কষ্ট হয় না। কষ্ট তো ছোট থেকেই দেখতে দেখতে এসেছি। বিথি আপু কথাগুলো বলে ভেতরে চলে যায়। আদনান সাহেব মাথা নিচু করে বিথির কথাগুলো শুনছিল। বিথির মা কখন যে কেঁদে ফেলেছে বুঝতেই পারেনি। আদনান সাহেবকে বললেন, আসলেই অন্যায় করেছি নিলয়ের উপর। ছেলেটা কি করছে, কেমন আছে কে জানে। নিলয় কি আর করবে, কম্পিউটারের সামনে বসে আছে রেড গ্যাংয়ের অ্যাটাক করার জন্য। নেহা সিগন্যাল দেওয়া মাত্রই নিলয় ওর কাজ শুরু করে দেবে। নেহা সিগন্যাল পাঠিয়েছে, ওরা ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে। নিলয় মাসুমদের ডাক দেয়, তোরা রেডি থাক, ডেভিলের পোশাক পরে নে। অর্ক, তুই সামনে থেকে সবাইকে লিড করবি, মানে তোকে যেন সবাই জানে আসল ডেভিল। কিন্তু কেন? দরকার আছে। কোটের সাথে ক্যামেরা আছে, আর ভিতরের শার্টের মধ্যে ক্যামেরা আছে। তোদের পায়ের সাথে একটা করে বোমার গান দেওয়া আছে, হাতে একটা ঘড়ি পাবি, সুইচ আছে। ওই সুইচ চাপলে বোমাগুলো বের হয়ে ছোট্ট করে ব্লাস্ট হবে। কানের মধ্যে ব্লুটুথ লাগাবি তিনজনই। আমার কথা শুনবি, আস্তে আস্তে কথা বলবি। এই ব্লুটুথের বিষয়ে কেউ জানলে বেকআপ হিসাবে তোদের ঘাড়ের সাথে, মানে হুড তোলার টুপির সাথে একটা কোড রঙের মতো দেখতে একটা চিপ পাবি। চিপটা খুবই সূক্ষ্ম, তার সাথে পিঠ দিয়ে নেমে তোদের ডান পায়ের জুতোর মধ্যে থাকা কন্টাক্ট ষড়যন্ত্রের সাথে আটকানো। যাই হোক, কোনোভাবেই আমার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করবি না। সব জায়গাতে ক্যামেরা থাকবে, আমি দেখতে পাবো। আর চারপাশের সব সিসি ক্যামেরা আমার কন্ট্রোলেই আছে, কারণ এবার তোরাই ডেভিল, আমি একজন কন্ট্রোলার। যা আমি এখানে বসে তোদের সব কিছু দেখছি। আর একটা কথা, মাইন্ড গেম খেলবি ঠান্ডা মাথায়, রাগ বা উত্তেজিত হবি না। ওরা তিনজন বেরিয়ে পড়ে। নিলয় সিসি ক্যামেরাগুলো নিজের মনিটরে ট্রান্সফার করে নিল। 10টা কম্পিউটার এখানে। নিলয় চেয়ার চালিয়ে একটা থেকে আর একটা কম্পিউটারে যাচ্ছে আর কাজগুলো কমপ্লিট করছে। মোটুসি ব্যাংক থেকে নিলয়ের এই বাড়ি অবধি সমস্ত অনলাইন ডিভাইস নিজের মনিটরে অ্যাড করে নিয়েছে। এখন কেবল নিলয় ছাড়া সাধারণ কেউ সেই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। একজন পারবে, সে হতে হবে নিলয়ের মতো হ্যাকার। ভাবা যায় এগুলো আলোহীন অন্ধকার 10টা কম্পিউটার নিয়ে পুরো এলাকার নেটওয়ার্ক হ্যাক করে বসে আছে ডেভিল নামের একজন ইন্টারন্যাশনাল হ্যাকার। সে চাইলে এখন এই পুরো এরিয়ার নেটওয়ার্কে ভাইরাস ছড়িয়ে বিস্ফোরণ করতে পারে, যা ঠিক করতে সরকারের চলে যাবে প্রায় 15 থেকে 20 কোটি টাকা। নিলয় চাইলে নেটওয়ার্ক সিস্টেম নিজের কাছে রেখে অন অফ করে দিতে পারে, কিন্তু নিলয়ের টার্গেট পুরো দেশের নেটওয়ার্ক একসাথে হ্যাক করে সরকারকে ব্ল্যাকমেল করবে। কি ডেঞ্জারাস চিন্তা নিলয়ের। নিলয় লাবণ্যের ফোনে একটি মেসেজ দিল। লাবণ্য অফিসে বসে ডেভিলকে নিয়ে চিন্তা করছে। লাবণ্যের চিন্তা দূর হয়ে যায় মেসেজের শব্দে। বাটন ফোনের মেসেজের টিউন যেন বেশ জোরালো।
হুট করে শুনলেই অনেক মানুষ লাফ দিয়ে ওঠে। টিং টিং করে জোরে দুবার শব্দ হলো। লাবণ্যও চমকে উঠল। ফোন হাতে নিয়ে দেখে নিলয়ের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা হলো, লাবণ্য, ডেভিল আমাকে বলেছে আজ রেড গ্যাং নাকি ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে। আমিও যাচ্ছি রেড গ্যাংকে ধরতে। ওদেরকে মেরে টাকা হাতিয়ে চলে যাব এখান থেকে। ব্যাংক ডাকাতদের আটকাও। আমরা 3 জন আসছি ওখানে, তুমি সরে আসবে। পুলিশ আসছে সেখানে, তোমাকে যেন ধরতে না পারে। আমি ব্যাংকের একটা নেটওয়ার্ক ওপেন করে দিচ্ছি, যেন তুমি নিজেই বা তোমার ওই বস কন্ট্রোল নিতে পারে, আর আমি সেটার ফায়দা তুলব। নেহা নিলয়ের কাজ দেখে ইমপ্রেস হয়। নেহাও বাটন ফোন ব্যবহার করছে। নেহা নিলয়ের প্ল্যান মতো এখন চলবে। দেখা যাক শেষমেশ কে জেতে। নিলয় মাসুমদের সাথে কথা বলছে। সবাইকে নিলয় নিজেদের কাজ বুঝিয়ে দিয়েছে। এখন সবাই মটুসি ব্যাংক নিয়ে ব্যস্ত। নিলয় কান থেকে হেডফোন খুলল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একটা সিগারেট টেনে জোরে জোরে হাসতে লাগলো। বড় পিসিতে সব এরিয়ার এখন সিসিটিভি ক্যামেরা নিলয়ের হাতে বন্দি। নিলয় চাইলে এখন ঘরে বসেই সব কিছু ধ্বংস করে দিতে পারে। তাকে ধরার মতো কেউ থাকবে না। কিন্তু মাইন্ড গেমার চাই খেলতে। নুবদের সাথে নয়, প্রো প্লেয়ারদের সাথে খেলতে চাই। নিলয় দেখে অর্করা এগিয়ে যাচ্ছে। প্রথম সিসি ক্যামেরাতে ওদের দেখা গিয়েছে। নিলয় বসে আছে নেহার অপেক্ষাতে। নেহারাও প্রায় চলে এসেছে। ওদিকে সোহেল সহ লাবণ্যরাও আসছে। নিলয় সাকিবের নাম্বারে হ্যাক করে ফোন দিল। সাকিব রিসিভ করলো। হাই মিস্টার সাকিব, আমি ডেভিল। আমি এখন রেড গ্যাংয়ের সাথে ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি। আমার কিছু মাস্তান ছেলেপুলো লাগবে পুলিশদেরকে থামিয়ে রাখার জন্য। সাকিব তাড়াতাড়ি ওর যত লোক ছিল সবাইকে পাঠিয়ে দেয় ফোন দিয়ে। নিলয় সাকিবের ফোন অলরেডি হ্যাক করে নিয়েছে। সাকিব যাদেরকে কল করেছে ওদের মধ্যে রিপন নামের ছেলেটা হলো সাকিবের ডান হাত। খুব সাহসী সে। নিলয় রিপনকে ফোন দেয়। হ্যালো রিপন, আমি ডেভিল। তোমাদেরকে আমি নিয়ে আসছি। ডেভিল মানে ভয়ঙ্কর লোক ডেভিল? ইয়েস, আমার কথা মতো চলবে। আমি যখন গুলি করতে বলবো তখন করবে। পজিশন মতো ব্যাংক থেকে দূরে থাকবে। আমি বলা মাত্রই এগিয়ে যাবে। ওকে ডেভিল। গুড। নিলয় নতুন একটা ল্যাপটপ অন করলো। 10 মিনিটের মধ্যে ল্যাপটপে ব্যাংকের অল নেটওয়ার্ক নিজের কবজায় নিয়ে নিল। ব্যাংকের অ্যাকাউন্টের সকল তথ্য নিলয় নিয়ে নিল এটাতে। অ্যাকাউন্ট দেখাশোনা করছে একজন হ্যাকার। সে হলো হোয়াইট হ্যাট বা ভালো মনের হ্যাকার। নিলয় দূরে বসেই পাসওয়ার্ড হ্যাক করার ট্রাই করলো। সোশ্যাল ইঞ্জিনিয়ার কাজে লাগালো নিলয়। হোয়াইট হ্যাকারকে মেসেজ দিল। আপনি ডেভিলের নেটওয়ার্ক অ্যাড হয়ে গিয়েছেন। ডেভিল আপনার পরিবারের সদস্যের কথা জানে। আপনার পরিবারের একটা মেয়ে আছে, সুন্দর, কিন্তু সেদিন মেয়েটাকে রিটমোর। নিলয় আন্দাজে ঢিল ছুঁড়ে মেসেজ করলো হোয়াইট হ্যাকারকে। আর কাকতালীয়ভাবে এটাই সত্যি হলো। নিলয়ের পাঠানো সেই মেসেজ রিড মোড়ে চাপ দিতেই একটা কোড দেখা যাবে। সেম কোডের উল্টো একটা কোড নিলয়ের কাছে আসবে। নিলয় সেটা একটি ফাঁকা বক্সে চাপ পাতিয়ে সাবমিট দিলে ব্যাংকের ওই অ্যাকাউন্টের নাম্বার সহ পাসওয়ার্ড দেখা যাবে। হোয়াইট হ্যাকার এটাই ভুল করলো। সে রিড মোড়ে ক্লিক করলো। রেড গ্যাং ব্যাংকের সামনে এসে দাঁড়ালো। রেড গ্যাংয়ের গাড়ি দেখে সাধারণ পাবলিক দৌড়ে পালিয়ে যাচ্ছে। 5 মিনিটের মধ্যেই পুরো ব্যাংকের সামনে জায়গা খালি হয়ে গেল। নেহা ব্যাংক থেকে দূরে ছোট্ট একটি গাড়িতে বসে আছে। নিলয়ের কথা মতো সে কাজ করবে এখন। হৃদয়রা ব্যাংকের সামনে এসে থামলো। নেহা নিলয়কে কল দেয়। নিলয় কল কেটে দিয়ে মেসেজ দিয়ে বলে, তোমার সাথে থাকা ল্যাপটপটি তোমার বসের কন্ট্রোলে। ওটা খুলে দেওয়ার নেটওয়ার্কের সাথে সাথে কানেক্টেড। তুমি ল্যাপটপ বা ল্যাপটপের সামনে কোনো ভয়ে বা ভিতরে মেসেজ করলে সে তোমাকে ধরে ফেলবে। তোমার বাটন ফোন থেকে মেসেজ করো। তোমাকে চালায় তোমার বস। সাধারণ জ্ঞান হিসাবে এটা সহজ বিষয় যে তোমার সাথে থাকে ইন্টারনেট সংযোগ সব ডিভাইস উনি নিজেই কন্ট্রোল নিয়ে নিয়েছে। বুঝলাম, তোমার ধারণা সত্য। আসলে তুমি যেমন, তোমার চিন্তাগুলোও তেমন।
ইনফরমেশন ইজ হেলথ। এখন বলো কি বলবা? আসলে আমি ব্যাংকের পাসওয়ার্ড। হা 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 হা। হাসছো কেন নিলয়? ব্যাংকের পাসওয়ার্ড বলবো তো? পাসওয়ার্ড নিয়ে কি করবা তুমি? মানে কি, ডাকাতি করতে এসেছি, পাসওয়ার্ড নেব না? হা 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 হা। নিলয় হাসতে থাকে। তারপর নেহা নিলয়ের হাসির কারণ বুঝতে পারে না। নিলয় সিগারেট চালায়, নেহা মেসেজ করে। নিলয় সিগারেটে টান দিয়ে বলে, পাসওয়ার্ড আমি তোমাকে দিচ্ছি, 43@#22 এ হলো ব্যাংকের পাসওয়ার্ড। এটা তোমার বস এখনই দিবে, দেখো। তুমি কি করে জানলে আমার বস আমাকে সেম পাসওয়ার্ড দিয়েছে এখন? হা 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 হা। তোমার কাজ শেষ, তুমি এখন সেখান থেকে চলে যাও। হৃদয়কে পাসওয়ার্ড দিয়ে মোবাইলে সব মেসেজ ডিলিট করে সেখান থেকে চলে যাও। ওকে, কিন্তু কেন? ব্যাংকে টাকা নেই এখন, সব টাকা আমার অ্যাকাউন্টে চলে এসেছে। নিলয় আর রিপ্লাই দেয় না। নেহা হৃদয়ের কাছে কল দিয়ে পাসওয়ার্ড জানিয়ে দিল। হৃদয় ব্যাংকের অ্যাকাউন্টে পাসওয়ার্ড পাতিয়ে টাকা তুলতে যাবে, আবারও প্রথম দিনের মতো টাকা আসে না। হৃদয় বুঝে যায় টাকা হ্যাক হয়ে গেছে। নেহা ওর বসকে জানিয়ে দেয়, বস, টাকা ডেভিল হ্যাক করে অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। ওপাশ থেকে বসের কোনো রিপ্লাই আসলো না। নেহা সেখান থেকে চলে আসতে থাকে। পাশের রাস্তা দিয়ে একটা বাইক ব্যাংকের দিকে এগিয়ে আসছে। নেহাদের মতোই পোশাক। নিলয়কে নেহা মেসেজ করে জানিয়ে দিল, নিলয়, কে যেন আমাদের ড্রেস পরে ব্যাংকের দিকে যাচ্ছে বাইকে। নিলয়কে মেসেজ করলো। হা হা, ওটাই তো তোমাদের বস। নিলয় অর্ককে বলল কলে, সামনে এগিয়ে যা তোরা, সরাসরি পিস্তল বের করে রেড গ্যাংদেরকে সেখান থেকে বের হতে দিবি না। আমি চাই রেড গ্যাং তোদেরকে সেখান থেকে নিয়ে যাক। ভাই, আমরা কি তাহলে গ্যাং হাইজ্যাক করতে আসিনি? না, ওরা তোদেরকে হাইজ্যাক করুক, তোদের পিছনে রেড গ্যাংয়ের আরো লোক থাকবে। ভালো করে শোন, কাউকে গুলি করবি না। তোরা একজন মারলে ওরা 10 জন মিলে তোদেরকে একজনকে মারবে, তাই ভুলেও কিছু করবি না। ওকে ভাই, আমরা এগিয়ে যাচ্ছি। অর্ক, সিয়াম আর মাসুম এগিয়ে যায় সামনে। রেড গ্যাংয়ের গাড়িতে ব্যাংক থেকে সবাই বেরিয়ে উঠতে থাকে। ঠিক তখনই অর্ক, মাসুম আর সিয়াম বাইক নিয়ে সামনে আর পেছনে দাঁড়ায়। পিস্তল বের করে সবাই ঘিরে ধরে। রেড গ্যাংয়ের এখন নিলয়দের আয়ত্তে এসে গেছে। ভাই, এখন কি করব? অর্ক সবাইকে বল হাত থেকে যেন পিস্তল রেখে দেয়। ওকে ভাই। রেড গ্যাংয়ের সদস্যরা অর্কের কথা মতো পিস্তল রেখে দিতে যাবে, তখনই লাবণ্য আর সোহেল মানে অনেকগুলো পুলিশ সেখানে চলে আসে। পুলিশেরা সবাই পিস্তল বের করে হ্যান্ডস আপ করতে বলল। অর্ক নিলয়কে বলল, ভাই কি করব? পিস্তল ফেলে দে, এমনিতে ওটা দরকার নেই তোদের, কারণ এটা খেলনা পিস্তল। আর তোরা এতটা বোকা যে উত্তেজনার বসে পিস্তলটাও চেক করিসনি। কি? এটা তো গুলি নেই। না, তোদের আশেপাশে আমার লোক আছে, চিন্তা নেই, ভয় পাবি না। লাবণ্য এখন অর্কের দিকে আসবে আর সোহেল যাবে গ্যাংয়ের দিকে। নিলয় সব দেখছে। লাবণ্য সত্যিই অর্কের কাছে গেল। লাবণ্য পিস্তল তাক করে ধরে বলল, লাবণ্য আমাকে ডেভিল ভাবছে। আমি যা বলছি তাই বলতে থাক। অফিসার কেমন আছেন? আপনার বোন কেমন আছে? ডেভিলকে না ধরা যায় না দেখা যায়। অফিসার, আপনার বাবা একজন আর্মি কর্মকর্তা, এখন রিটায়ার্ড করেছে। তিনি হসপিটালে, 2 জন লোক ওনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার মাথায় কেন, হাতে যদি গুলি লাগে তাহলে বুঝতেই পারছেন আপনার বাবা সোজা। অর্ক, এখন শব্দ করে হাসতে থাক। নিলয় রিপনকে ফোন দেয়। রিপন রিসিভ করে। তোমার কাজ হলো এখন কোনো এক পুলিশের পায়ে আর রেড গ্যাংয়ের কালো পোশাকে আমি আছি, আমাদের 3 জনের মধ্যে একজনের হাতে গুলি করবা। ওকে ডেভিল। নিলয় অর্কদের বলে, এখন ঘাবড়াবি না একদম। তোদের কারো হাতে একটা গুলি লাগবে, গুলি লাগার সাথে সে নিচে পড়ে যাবে। তখন তোদের মধ্যে একজন আহতকে ধরবে, আর একজন হাতে পিস্তল নিয়ে দাঁড়াবি, লাবণ্যের দিকে তাক করে ধরবি। লাবণ্যকে গুলি করে দেব? ধুর, পিস্তলে তো গুলিই নেই। মজা নিস হারামি, কতগুলো পিস্তলের সামনে দাঁড়িয়ে মজা করিস? আরে
যেখানে তোমার মাইন্ড গেম আছে তুমি মাস্টার এসবে। সেখানে কিসের চিন্তা, অনলি মজা। অর্কের কথা শেষ হতেই রিপন গুলি চালায় সিয়ামের হাতে। সিয়াম মাটিতে পড়ে যায়। মাসুম সিয়ামকে ধরে। সাথে সাথে আরও একটি গুলি চলে একটা পুলিশ পায়ে গুলি লেগে ডাউন হয়ে যায়। অর্ক হাতে পিস্তল তুলে নিল। লাবণ্যরা চারপাশে খুঁজতে থাকে কি হয়েছে। নিলয় রিমনকে বলে, তোমার কাজ শেষ, এবার তুমি এখান থেকে পালাও। অর্ক পিস্তল হাতে লাবণ্যের দিকে তাকায়। নিলয় বলতে বলে, অফিসার, আমার একজনকে এখানে মারা হয়েছে, আমি সবাইকে এখানেই মেরে ফেলবো। এই রেড গ্যাংয়ের লোকেরাই পুলিশ আর আমাদেরকে মারছে। দেখুন অফিসার, আমি ডেভিল, টাকা হ্যাক করে নিজের কাছে রাখি। মানুষ মারা আমার কাজ না। রেড গ্যাংয়ের লোকেরাই সবাইকে মারে, আমাদেরকে না ধরে আগে ওদেরকে ধরুন। অর্কের কথা শেষ হতেই সেখানে একটা গুলি চলে। গুলিটা এসে লাগে ব্যাংকের সামনের ল্যাম্পপোস্টের বাল্বে। এভাবে পরপর আরও কয়েকটা গুলি চলে। এখানে থাকা সব বাল্ব ব্লাস্ট হতে থাকে। মাত্র 1 মিনিটের মধ্যেই ব্যাংক সংলগ্ন পুরো এরিয়াটা যেন আলোহীন হয়ে যায়। চারপাশে অন্ধকার নেমে আসে। অর্ক বলে, ভাই, কিছু তো দেখা যাচ্ছে না। সমস্যা নেই, যা চেয়েছিলাম তার থেকে বেশি কিছু হয়ে গেছে। এখন যা হচ্ছে সেটা হতে দাও। মাসুম, তোর পিছনে দেখ 2টো গাড়ি আছে। তুই আর শ্যাম গাড়ির পিছনে ডিগ্গিতে যেয়ে বসে ডিগ্গি আটকে দে। জলদি কর, সে তোদের দিকে এগিয়ে আসবে। আর আমি কি করব? তুই ওইভাবেই থাক। টার্গেট ওরা ডেভিলকে করছে, ওর চেলাদের না। আর ওখানে ডেভিল হলো তুই। ওরা তোকে এখন রুমালে শুকিয়ে অজ্ঞান করে নিয়ে যাবে, সেটা চুপচাপ হতে দে। নিলয়ের কথা মতো মাসুম আর সিয়াম গাড়ির ডিকিতে উঠে গেল। অর্ক সেখানেই দাঁড়িয়ে আছে। অর্ক অনুভব করলো কে যেন ওর দিকেই আসছে। এসে নিলয়ের কথা মতো সেই ব্যক্তি অর্কের মুখে রুমাল চেপে ধরে। অর্ক ঘুমিয়ে পড়ে। নিলয় চেয়ার থেকে উঠে দাঁড়ায়। চায়ের ফ্লাক্স থেকে গরম চা কাপে ঢেলে আবারও চেয়ারে এসে চা পান করতে থাকে। নিলয়ের চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই। ওর অ্যাকাউন্টে এখন 160 কোটি টাকা। নিলয় চা খেতে খেতে কম্পিউটারের দিকে তাকায়। মাসুমের ভয়েস নোটিফিকেশন আসছে। নিলয় হেডফোনের মাথা পেঁচিয়ে কানে বাঁধল। ভাই, এখন কি করব? ডেন্স চেঞ্জ করে সোজা বাড়িতে চলে আয়। ব্যাংক ডাকাতি এবার আমরা করব। মানে? হা 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 হা, এটাই তো প্ল্যান আমার। কিন্তু অর্ককে এখন কিছুই বলবে না কেউ, তবে কাল একটু মার খাবে, কিন্তু তাকে বাঁচিয়ে নেব, চিন্তা করিস না। আচ্ছা, বাসায় আসছি। মাসুম আর সিয়াম বাড়ির দিকে আসতে লাগলো। হাতে বাজার করা একটা প্যাকেট, ওই প্যাকেটে ওদের পোশাক। বাইক চালাচ্ছে মাসুম। সিয়াম বসে আছে মাসুমের কাঁধ ধরে। নিলয় ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, হাতে সিগারেট। হঠাৎ করেই ওর আপুর কথা মনে পড়ে গেল। ব্যালকনির গ্রিলের সাথে পা তুলে রাতের আকাশ দেখছে। একটা লাল রেখা এগিয়ে গেছে, কিছুটা দূরে নীলচে আকাশ। পৃথিবীতে ওর একমাত্র ভালোবাসার ব্যক্তি হলো বিথি আপু। বিথি আপু জানে না নিলয়ের কিডনি লাগিয়েছে। বিথি আপু ডাক্তার হলে ওর বাবাকে ঠিক করতে পারবে। ছোটবেলা থেকেই বিথি আপু নিলয়কে বেশি যত্ন করত। ছোটবেলায় নিলয় একবার ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে হাত কেটে গিয়েছিল, অনেকখানি হাত কেটেছিল। সেদিন ভয়ে ভয়ে নিলয় বাড়িতে আসে। আদনান সাহেব আগে থেকেই খবর পেয়ে গিয়েছিলেন যে নিলয়ের হাত কেটে গেছে। উনি গরু পিটানোর মতো একটা লাঠি, বিভিন্ন এলাকায় হয়তো বিভিন্ন নাম হয়, যশোরে অনেক জায়গাতে এক গরু পেটানো লাঠিকে বলে পাঁচুনি, নিয়ে আদনান সাহেব দাঁড়িয়েছিল। নিলয় বাড়িতে ঢুকতেই দেখে ওর বাবা পাঁচুনি হাতে দাঁড়িয়ে আছে। নিলয়কে জোরে ডাক দেয়। নিলয় ভয়ে কাছে আসে। নিলয়কে কিছু বলার সুযোগ না দিয়ে ও পাঁচুনি দিয়ে গরু পিটনের মতো পিটুতে থাকে। বিথি আপু ছাড়া কেউ সেদিন এগিয়েও আসেনি। বিথি আপু প্রতিবাদে বলেছিল আদনান সাহেবকে, তোমরা কি, হ্যাঁ, নিজের ছেলেকে এভাবে কেউ মারে? দেখেছো তো ওর হাত কেটে গেছে, কই একটু ওকে বোঝাবা, তা না তাকে গরুর মতো করে পেটাচ্ছ। ওকে গড়ে নিয়ে যা, কুত্তার বাচ্চা খেলা করে বিশ্ব জয় করে আসছে। বিথি আপু নিলয়কে ঘরে নিয়ে যাচ্ছে। এমন সময়
নিবিড় বাড়িতে ঢোকে। নিবিড় সিনিয়র হওয়াতে সে বড়দের সাথে খেলছিল। ওরও হাত কেটে যায়। নিবিড় কাউকে না বলে ঘরে ঢুকতে যাবে, এমন সময় মা সেটা দেখে ফেলে। নিবিড়ের হাত সেদিন খুব সামান্যই কেটেছিল, কিন্তু মা সেদিন অতটুকু কাটা দেখে কান্না করে দেয় নিবিড়ের জন্য। বাবা সেদিন বোঝায় নিবিড়কে, অথচ নীলার হাত অনেক বেশিই কেটে গিয়েছিল। নীলয় সেদিন চুপচাপ দেখেছিল, কাঁদছিল প্রথমে, কিন্তু এসব দেখে ওর কান্না থেমে যায়। ধীরে ধীরে ওর মাঝে ডেভিল তৈরি হতে থাকে। তার বছরখানিক পরেও নীলয় এসএসসিতে A+ পায়। রেজাল্ট হাতে নিয়ে দৌড়ে বাড়িতে এসে বিধি আপুকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, আপা, আমি এসএসসিতে A+ পেয়েছি। তোর বাবার বড় ছেলের মতো A গ্রেড পাইনি। এবার আমাকে মাছের মাথা খেতে দিবে বল? এবার তোর বড় ভাই খাবে মাছের শেষ অংশ। বাবা না বলেছিল টেনে উঠে A+ পাওয়াটা অনেক কঠিন? তুই জানিস না আপা, তোর এই ভাই নীলয়ের কাছে কঠিন বলে কিছুই নেই। সবাই যেটা করতে চায় না, নীলয় একাই সেটা করে সবাইকে তাক লাগিয়ে দেয়। তুই দেখিস, আমিও একদিন সবাইকে চমকে দিব, অনেক বড় কিছু করে চমকে দিব। সবাই আমাকে দেখে দূর থেকে রাস্তা ফাঁকা করে দিবে, স্যার স্যার বলে ডাকবে। তুই তখন আমার পরিচয় দিয়ে এগিয়ে যাবি। নীলয়কে ওর আপু জড়িয়ে ধরে সেদিন। নীলয়ের মা রেজাল্ট কার্ড হাতে নিয়ে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বলেছিল, এটা আর এমন কি, পড়াশোনা দিন দিন সহজ হচ্ছে, বইগুলো আর আগের মতো মোটা নেই, রেজাল্ট ভালো তো এমনিতেই হবে, একটা চাকরি পেলেই হলো। নীলয় সেদিনও কিছু বলেনি। এরকমটা প্রতিনিয়তই হয়ে আসছিল নীলয়ের সাথে। নীলয় পরিবারের থেকে কেবল অবহেলাটাই পেয়েছে, কাউকে কিছু বুঝতে দেয়নি। সবটা নিজের মধ্যে জমিয়ে রেখেছে। বিধি আপু ওকে সবসময় সাপোর্ট করেছে। আজ ওর কথা কত টাকা, কিন্তু বিধি আব্বুকে গর্ব করে বলতে পারছে না টাকাগুলো সে হাতিয়ে নিয়েছে। নীলয় বিধি আপুর নাম্বারে ফোন দিল। বিধি আপুর মন খারাপ খুব, ওকে আজ দেখতে এসেছে। ছেলে বড় ডাক্তার, ঢাকা থেকে গ্রামে এসেছে বেড়াতে। বিধিকে পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তায় দেখেছিল। যশোর মেডিকেল কলেজ থেকে বিধি ডাক্তারি পড়েছে। ছেলেটার নাম শুভ। শুভ প্রতিদিন বিধিকে দেখেছে, খোঁজ নিয়ে জানতে পারে বিধি এখানেই থাকে। তাই ওর মা বাবাকে নিয়ে আজ সন্ধ্যায় এসেছিল বিধিকে দেখতে। ছেলের তো আগে থেকেই পছন্দ বিধির, তাই পাকা কথা সেরে ফেলার চেষ্টা করে শুভ। শুভ ছেলেটা যে দেখতে খারাপ তা নয়, কথাবার্তা দেখে বোঝা যায় ছেলেটা ভালো পরিবারের একজন। বড় ডাক্তার, সামনে বিধিও ডাক্তার হবে, রেজাল্ট দিলেই সে পাশ করা ডাক্তার হয়ে যাবে। শুভর মা যখন বিধিকে বলেছিল আমার ছেলেকে পছন্দ হয়েছে, বিধি চুপচাপ বসেছিল। উনি বারবার একই প্রশ্ন করছিল। বিধি বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলেছিল, আমার পছন্দ অপছন্দের কিছুই নেই, মা বাবার মতেই সব হবে। তবে তার আগে আমার ভাইয়ের মত জানতে হবে। সে যদি রাজি থাকে বা সে যদি বলে বিয়ে করতে, তখন আমি করব। আর ছেলে পছন্দ হবে না কেন, তবুও আমি বিয়ে করতে পারবো না আমার ভাই যতক্ষণ না হ্যাঁ বলবে। ঠিক আছে, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। আমি নিবিড় ভাইয়ের কাছে কালকেই যাব, উনি ঠিকই রাজি হবেন। বিধি কিছু বলল না, চুপচাপ রুমে এসে বসে থাকে। কয়েক মিনিট পর শুভ আসলো বিধির রুমে। এসেই শুভ বলে, সরি, না বলে রুমে এসে পড়লাম, কিন্তু আসতেই হতো। বিধি, জানো তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। শহরে এত মেয়ে থাকতে কেন তোমাকে ভালোবাসলাম আমি নিজেই তা জানি না। তুমি নিজেই দেখতে আমি তোমার পেছনে যেতাম, আসতাম, দূর থেকেই তুমি সেটা দেখতে। আমার মনে হয় তুমিও আমাকে পছন্দ করো। আমাকে বলো, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলে নেব। আমি আমার ভাইকে ছাড়া বিয়ে করতে পারবো না। সে যদি জানে আমি ওকে বিয়ের কথাটা বলিনি, সে অনেক কষ্ট পাবে। আমি আমার ভাইকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। সে কে? নীলয় আমার ভাই। ও, তো নাম্বার দাও, আমি ওনার সাথে কথা বলছি। বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে এখন উপায়? জানি না। আচ্ছা, তোমাকে 3 দিন সময় দিলাম। নিলয়ের খোঁজ নিয়ে আমাকে জানাবে। 3 দিন পর তুমি আমাকে বিয়ে করবে, এটাই জানি। না হলে আমি কাউকেই বিয়ে করব না।
শুভ কথাটা বলে চলে যায়। বিথি ওই যে রুমে বসে নিলয়কে নিয়ে ভাবছে, আর বের হয়নি। এখন অনেক রাত হয়েছে। বিথি জানলা খুলে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ ওর ফোন বেজে ওঠে। বিথি জানে শুভ কল করেছে, কারণ সেই সন্ধ্যা থেকে যাওয়ার পর বারবার শুভ কল দিয়েই যাচ্ছিল। বিথি একবারও কথা বলেনি। এবার আর সহ্য হচ্ছে না বিথির। কল করে কিছু ঝাড়ি দিতে হবে। ভাবতে ভাবতেই ফোন কেটে গেল। ওপাশ থেকে নিলয় মোবাইল হাতে নিয়ে বসে আছে। আজ কেন জানি না নিলয়ের বিথির কথা খুব মনে পড়ছে। সেজন্য থাকতে না পেরে ফোন দিল। প্রথমবার রিসিভ হলো না। নিলয় কাঁপা কাঁপা হাতে আবার কল দিল। বিথি ফোনের দিকে তাকায়, দেখে একটা অচেনা নাম্বার। শুভ ছাড়া কেউ হবে না। একবার ভাবলো ধরবই না, যাকে যা হয়। পরক্ষণেই ভাবলো রিসিভ করে ইচ্ছে মতো ঝাড়ি দেবো ওকে। বেটা মেয়ে দেখতে এসে পছন্দ হবে বলে কি পেয়ে বসেছে, বাবাও নাম্বার দিয়ে রেখেছে, অসহ্য। বিথি ভাবতে ভাবতে রিসিভ করলো। ওপাশ থেকে নিলয় কোনো কথা বলছে না। বিথি বলা শুরু করলো। বিথি আপু আননোন নাম্বার রিসিভ করলো। শুভ ভেবে বলা শুরু করলো, এই ছেলে সমস্যা কি আপনার? আপনাকে না বললাম আমি নিলয়কে না বলে বিয়েতে মত দেব না? আমার বাবা মা রাজি হলেও নিলয়ের অনুমতি নিয়েই আমি হ্যাঁ বলবো। সে যদি রাজি হয় তবে আমি হ্যাঁ বলবো। সন্ধ্যা থেকে ফোন দিয়ে মাথা খাচ্ছেন, ধরছি না দেখে আননোন নাম্বার থেকে ফোন দিচ্ছেন বারবার। ভাবছেন ডাক্তার বলে আপনাকে সব মেয়ে বিয়ে করবে। দরকার হলে সারা জীবন বিয়ে না করে থাকবো, কিন্তু নিলয় কিছু না বলা অবধি আপনাকে বিয়ে করতে পারবো না। এরপর ফোন দিলে আপনাকে যে খুন করব। বিথি আপু হাঁপাতে থাকে। ওপাশ থেকে নিলয় কোনো কথা বলে না। তবে বিথি আপুর কথাগুলো শুনে নিলয় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। নিলয় মনে মনে বলে, পরিবারের কেউ তো এখনো আছে যে আমাকে গুরুত্ব দেয়। বিথি আপু এপাশ থেকে কেউ কথা বলছে না দেখে আবার বলতে লাগলো, কি ব্যাপার আপনি কথা বলছেন না কেন? যত সব, রাখছি। কেমন আছিস আপা? বিথি আপু শোয়া থেকে উঠে বসলো। ফোন হাতে নিয়ে ডিসপ্লের দিকে তাকালো। নীলার কথা ভাবছে বলে হয়তো নীলার মতো কণ্ঠ শুভর থেকে শুনতে পাচ্ছে বিথি। বিথি বলে, প্লিজ আপনি ফোন দেবেন না। নিলয়ের কথা ভাবতে ভাবতে আপনার ভয়েস এখন নিলয়ের মতো শুনছি। ছেলেটা কে? তোকে দেখতে এসেছিল বুঝি? নিলয় তুই? বিথি আপু কথা বলতে পারে না, গলাটা ধরে আসে ওর। নীরবে ফুপিয়ে কাঁদতে থাকে বিথি। তবে এক গাদা অভিমান জমিয়ে রাখা বিথি সে কি আর অভিমান জমিয়ে রাখবে? ভালোবাসার ভাইয়ের উপর একটু হলেও সেটা প্রকাশ করবে। কেন ফোন দিয়েছিস তুই? আমি তোর কেউ না, এখানে তোর কেউ থাকে না। অভিমান অভিযোগ শুনবো পরে। তোকে মনে পড়ছিল আজ খুব, ফোন দিয়ে বিরক্ত করলাম হয়তো। নীলয় কথা বলতে বলতে বিথি আপুর নাম্বার কম্পিউটার নিয়ে কিছু সময় ঘাটাঘাটি করতে থাকে। বিথি আপু নীলয়ের এমন কথা শুনে রেগে আরো কাঁদতে থাকে। কুত্তা অনেক বড় হয়ে গেছিস তুই, বাড়িতে আয় তোকে দেখাবো। বাড়ি? সেটা কোথায় রে? দেখ ভাই, বাবা মা ওদের ভুল বুঝতে পারে, ফিরে আয়। ভুল? আমি আর তো সেই আগের ভাইটি নেই। এখনকার নীলের কাছে ভুল মানেই তার থেকে 100 মাইল দূরে সরে যাওয়া। বাদ দে, ফোন কেটে ডাটা অন কর। একটা মেসেজ যাবে, রিড মোডে চাপ দে, তারপর কল দিচ্ছি। আচ্ছা। নিলয় ফোন কেটে দেয়। বিথি ডাটা অন করতেই আইপি অ্যাড্রেস হ্যাক করার কোড আসে। নিলয় কোডটি পেয়ে ওর বোনের ফোন হ্যাক করে নিয়ে আবার কল দেয়। বিথি আপু রিসিভ করলো। কোড কেন আসলো সে ব্যাপারে বিথির কোনো ভ্রুক্ষেপে নেই। কতদিন পর ভাইয়ের সাথে কথা বলছে, কিন্তু নিলয় কাঁদছে না, বিথি কাঁদছে। কাঁদিস না, তোকে লাস্ট ডিজিট 45 নাম্বার সন্ধান থেকে অনেকবার কল করেছে, ওটাই শুভ, তাই না? তুই কি করে জানিস? দাঁড়া, কয়েক মিনিট সময় দে। নিলয় শুভর ফোনে আইপি অ্যাড্রেস হ্যাকের মেসেজ দিল। শুভ ফোনের দিকে তাকিয়েছিল। বিথির নাম করে মেসেজ দিতেই শুভ সেটাকে ক্লিক করে, আর শুভর সব তথ্য নিলয়ের কাছে আসতে থাকে। নিলয় বিথিকে বলে, ছেলে ডাক্তার, ঢাকা সিটির হসপিটাল জুনিয়র ডাক্তার, মাসে অনেক টাকা হয়,
ওর ফোনে তোর 11টা পিক আছে। তুই হেঁটে পরীক্ষা দিতে যাচ্ছিলি, এমন সময় পিক। তোকে নিয়ে ওর ফেসবুক ওয়াল ভরিয়ে ফেলছে। একটা মানুষের চরিত্র তার ব্যক্তিগত ফোন বা কম্পিউটার দেখলে বোঝা যায়, কারণ প্রিয় মানুষ কাছে থাকুক আর না থাকুক, কোনো জায়গায় কিছু করলে প্রথম কন্ট্যাক্ট হয় ফোনে। এরকম কোনো রেকর্ড নেই ওর, যা আছে সব রোগীর কল, রোগীর সাথে আলাপ। তোকে আবার ফোন করেছে, কিন্তু তোর ফোন ওয়েটিং থাকায় বেচারা হয়তো ভালোবাসার ইঞ্জেকশন দিচ্ছে নিজের গায়ে। ফোন চেক করে আমার মনে হয়েছে ছেলেটা ভালো, কোনো মেয়ের বা কোনো খারাপ ডিলে সে নেই দেখছি। বিয়েতে রাজি হয়ে যেতে পারিস আমার পক্ষ থেকে। হ্যাঁ, তবে একটা অনুরোধ, মা বাবা আর তোর বরকে আমার ব্যাপারে জানাবি না, না হলে আর কখনো ফোন দিব না। ভালো থাকিস, আমাকে খুঁজবি না, সময় হলে আমি তোকে খুঁজে নিব। আর শোন, বেস্ট অফ লাক। আবার বলছি, তোর ভাই নিলয় আগের মতো নেই, এখন সে অনেক কিছু সহজে করতে পারে। কোনো প্রশ্ন করবি না আর আমাকে, রহস্যময় হয়ে গেছি আমি। মাইন্ড গেম আমার নেশা এখন, আর এই মাইন্ড গেমরা কখনো সঠিকভাবে প্রশ্নের উত্তর দেয় না, উত্তর দিলে পেঁচিয়ে দেয়। চিন্তা করিস না, কালকেই টাকা চলে যাবে, বিয়ের সব খরচ আমার। এখন তোর ভাই আর বেকার নেই। কথাগুলো বলে নিলয় ফোন কেটে দেয়। শুভ আর পিথির আইপি অ্যাড্রেস ডকুমেন্ট ডিলিট করে দিল। মাসুম আর সিএম আসলো ঘরে। নিলয় ডেভিলের পোশাক পরে নিল। মাসুম বলল, কোথায় যাচ্ছ তুমি? তোদের সবার অ্যাকাউন্টে 50 কোটি করে টাকা দিয়ে দিয়েছি, তোদের 10 বছর আরামেই চলে যাবে। তোদের প্রয়োজন হলে আমাকে খোঁজা লাগবে না, আমি নিজেই তোদেরকে খুঁজে নেব যদি বেঁচে থাকি। কোথায় যাচ্ছ তুমি? তোরা এখন এখান থেকে চলে যা। না, যাব না, টাকা লাগবে না আমাদের, আমাদের তোমাকে লাগবে ভাই। ইমোশনাল কথা বলিস কেন? জানিস না ডেভিল ইমোশনাল লাইক করে না? ডেভিলের মাঝে ইমোশন বলে কিছুই নেই। আমরা তোমাকে নিলয় হয়ে দেখতে চাই, মেরে ফেলো তাহলে ডেভিলকে। সব চাইলেই যদি মেরে ফেলা যেত, তাহলে বাঁচানোর কোনো দরকার ছিল কি? এত কিছু জানি না, আমাদের তোমার সাথে নিতে হবে, না হলে আমরা তোমার সামনে সুইসাইড করব। এখন বাকিটা তোমার ইচ্ছে। নিলয় অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। অপরিচিত দুজন ছেলে, যাদের সাথে নিলয়ের কোনো রক্তের সম্পর্ক নেই, সেই ছেলেগুলো ওকে আজ এভাবে ভালোবেসে কাছে রাখতে চায়। নিলয় হাত বাড়ায়। মাসুম আর সিয়াম দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় মুচকি হাসে। তখনই স্ক্রিনে দেখতে পায় ওরা একটা সাদা বাল্ব জ্বলছে। অর্ক সবার সামনে বসে আছে, মুখে টেপ লাগানো, মাস্ক এখনো পরা। অর্কের সামনে আরো কয়েকজন একই রকম ভাবে পড়ে আছে, সবার হাত বাঁধা, মুখে টেপ লাগানো। লাবণ্য, সোহেল আর কয়েকজন লোক সেখানে পড়ে আছে। নিলয় অর্ককে বলল, অর্ক ঠিক আছিস? আচ্ছা, ভয় পাস না, সামনের দিকে আরেকটু খোল, চেয়ারে সোজা বসে থাক। চেয়ারে কেউ একজন আসবে, হয়তো এই সব কিছু কন্ট্রোল করছে। ভয়ের কিছুই নেই, এসে তোর সাথে কথা বলবে, তোর মুখ থেকে টোপ খুলবে। ছেড়ে দে, যেতে দে, এইসব কিছু বলবি না, আমি বলে দেব কি করতে হবে। ভয় পাবি না, রিয়েল ডেভিলের মতো সাহস রেখে কথা বলবি। শোন, এখানে থাকা যতজন আছে আর আসবে সব কিন্তু তোর থেকে বুদ্ধিমান মাইন্ড গেম হবে। সো নিজেকে ভয় না, সাহস দিয়ে প্রেজেন্ট কর, মাইন্ডটা আমি দূরে বসে খেলে দিব। নিলয় একটা কম্পিউটারের সামনে যায়, কিছু সময় ঘাটাঘাটি করতে থাকে। মাসুম এসে বলে, কি করছো? পুরো দেশ নিজের কাছে নিচ্ছি। মানে? পুরো দেশের সব নেটওয়ার্ক আমার কাছে নিয়ে নিচ্ছি। দেশের সব তথ্য আর টেকনোলজি এখন আমার অনুমতিতেই চলবে। কিভাবে? ইনফরমেশন ইজ হেলথ। বাংলাদেশ সার্ভার এখন আমার আন্ডারে আসবে, আমি হব এই নিয়ন্ত্রক। আসার পর আমি অফ করে দিব, অটো মেসেজ চালু করে দিয়েছি। সব স্মার্টফোনে আর কম্পিউটারে সেই অটো মেসেজ চলে যাবে। মেসেজটা এমন হবে, আপনার ডিভাইসটি ডেভিলের নিয়ন্ত্রণ চলে এসেছে। আপনি যা করবেন ডেভিলটা সবটাই দেখতে পারবে। মনে রাখবেন, আপনার ইনফরমেশন আপনার স্বাস্থ্য, তাই সে স্বাস্থ্যকে বাঁচিয়ে রাখুন আপনি নিজেই। সেম মেসেজ সরকারের কাছেও যাবে, ডাটা অন থাকা সব ডিভাইসে মেসেজ যাবে। মেসেজ পড়ে সবাই ভয় পাবে,
পুরো দেশ আমার কথা শুনবে তখন। দাঁড়া, কাজ করি। নিলয় ওর মতো করেই কাজ করতে থাকে, আবারও অর্ক করতে থাকে। নিলয় কম্পিউটারের সামনে চেয়ার চালিয়ে যায়। অর্ককে বলল, আছি আমরা, তোকে দেখতে পাচ্ছি, ঠিক সময় তোর কাছে চলে আসব। তখনই একজন লোক অর্কের ক্যামেরায় হেঁটে হেঁটে চেয়ারের দিকে এগিয়ে যেতে থাকে। কালো প্যান্টের সাথে কালো জুতো, রেড কালারের লম্বা ড্রেস। চেয়ারে গিয়ে সে বসে পড়ল, মুখে মাস্ক, ডান হাতে পিস্তল। চেয়ারে বসে লোকটা বলল, হে ডেভিল, কেমন আছো? তোমার সব মাইন্ড গেম শেষ হয়ে গেল না? ধরা পড়লে আমার জালে। কে আছিস? ডেভিলের মুখের টেপ খুলে দে। একটা ছেলে এসে অর্কের মুখ থেকে টেপ খুলে দেয়। অর্ক কিছু সময় ধরে হাঁপাতে থাকে। চেয়ারে বসা লোকটা বলল, ওয়েলকাম টু মাই হ্যাক সিটি, ওয়েলকাম টু মাই মাইন্ড ওয়ার্ল্ড। কেমন লাগছে? আমার চালে তোমাদের সবাইকে ফাঁসিয়ে আমার কাছে নিয়ে আসলাম। অবশ্য বাকিদের তো দরকার নেই, দরকার শুধু ডেভিলকে। কেমন আছো ডেভিল? নিলয় অর্ককে দিয়ে বলায়, ডেভিল কেমন আছে সেটা আসল ব্যাপার না, ডেভিল সবাইকে ভালো রাখতে দেবে না, এটাই আসল কথা। বাহ, ভালো লাগছে কথাগুলো। ডেভিলের এমন কথা আমার অনেক পছন্দ। হাসছো কেন? হাসবো তো আমি, কারণ এখন তুমি আমার কাছে বন্দি। আমি তোমাকে এখন কন্ট্রোল করব। সময় বলে দিবে কে কাকে কন্ট্রোল করে। মার খাওয়ার সময় চিৎকার করলি কেন? যদি তুমি টেনশন করো তাই চুপচাপ মারগুলো সহ্য করেছি। তুমি একবার বলেছো আমাকে ঠিক সময়ে বাঁচিয়ে নেবে, তার মানে নেবেই। পৃথিবীর কোনো শক্তি আমাকে আর মেরে ফেলতে পারবে না। তবে তোমার জন্য মরেও যেতে আমি প্রস্তুত ভাই। তুমি কখনো চলে যেও না আমাদের ছেড়ে। নিলয় চোখ বন্ধ করলো, চেয়ার ছেড়ে উঠে সে সিগারেটটা জ্বালালো। মনে মনে বলল, যাদেরকে সে প্রয়োজনে ব্যবহার করেছে তারাই আজ ওকে এতটা ভালোবাসে। নিলয় অন্য একটি কম্পিউটারের সামনে বসলো। বাংলাদেশ অনলাইনে নেটওয়ার্ক সার্ভার সব নিলয়ের কন্ট্রোলে এসে গেছে। নিলয় এখন সবার তথ্য দেখতে পাচ্ছে। সব সিসি ক্যামেরা নিলয়ের অধীনে এসে গেছে, সব নেটওয়ার্ক নিলয়ের অধীনে। নিলয় এখন চাইলেই সব কিছু একটা একটা করে বন্ধ করে দিতে পারে। প্রথমে সে বাংলাদেশ থেকে ফেসবুক কমিউনিটি অফ করে দিল, ভিপিএন বাংলাদেশ থেকে গুগল কন্ট্রোল অফ করে দিল, ভিপিএন ইউজ অফ করে দিয়েছে, অনলাইন সব অ্যাপ নিলয় অফ করে দিয়েছে। এবার সবার ডিভাইসে অটো মেসেজ সেন্ড করে দিতে থাকে নিলয়। অনেকেই এই সময় ফোন ইউজ করছিল। হঠাৎ করে ফেসবুক থেকে সব ডিভাইসকে সরিয়ে দেওয়াতে সবাই রীতিমতো ভয় পায়। ফেসবুকেই আর কেউ ঢুকতেও পারে না। সরকার পক্ষ থেকে যারা এত সব কিছু নিয়ন্ত্রণ করছিল তারা নিজেরাও অবাক হয়ে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। নিলয়ের দেওয়া মেসেজ স্ক্রিনে শো করতেই ওরা রীতিমতো ভয় পায়। এতক্ষণ সবাই নিজেরাই নিজেদেরকে বলছিল, হঠাৎ করে সবকিছু কেন বন্ধ করা হলো? পরক্ষণেই সবাই দেখতে পায় এসব ডেভিল করছে, কারণ ডেভিল নিজেই সব নেটওয়ার্কের মাধ্যমগুলো নিজের কাছে এনে চালাচ্ছে। এখন সব আমার হাতে। আমি চাইলে ধ্বংস করে দিতে পারি, আবার চালু করে দিতে পারি। এবার আমার রেডি হতে হবে। সিয়াম, তুই পিসির সামনে বসে থাকবি, আমি যা যা বলবো তাই করবি। আমি আর মাসুম যাব বনলতা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে। সেখানকার সিকিউরিটি অ্যালার্ম এতটা শক্তিশালী যে দূরে বসে করা সম্ভব না। সেজন্য ওর নিজস্ব নেটওয়ার্ক আমার আন্ডারে আনতে হবে। আর নেটা ব্যাংকের কাছে যেই আমার কাছে স্মার্টফোন আছে, এখন কোনো হ্যাকার আর পারবে না আমাকে টেস্ট করতে। আমি এখন কন্ট্রোলার, সো আমিই বস। স্মার্টফোনের মাধ্যমে তোর সাথে যোগাযোগ করব। নিলয় কথাগুলো বলে উঠতে যাবে, তখনই অর্ক বলে, ভাই ওরা আমার মাস্ক খুলতে চায়। ও মাই ডিয়ার ডেভিল, 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 গোটা দেশ তোমাকে এখন দেখতে চায়। কে এই ডেভিল? কে এতটা পাওয়ারফুল? ডেভিলকে ধরে এনেছি, তাকে দেখবো না? তার মস্তিষ্ক কেন কম্পিউটারের থেকেও বেশি তাড়াতাড়ি চলে? দুটো ছেলে এগিয়ে আসে, অর্ককে এসে দুজন পেটাতে থাকে। অর্ক ফ্লোরে লুটিয়ে পড়ল। দুজন ছেলে এসে মুখ থেকে মাস্ক টেনে খুলে ফেলল। অর্ককে দেখে সবাই অবাক হয়, লাবণ্য আরো বেশি অবাক হয়। ডেভিল তাহলে কি অর্কই ছিল?
সবার একই প্রশ্ন। লোকটা বসা থেকে উঠে দাঁড়ালো, অর্কের কাছে এসে বসলো হাঁটু ভাঁজ করে। অর্কের চুল টেনে ধরে বলল, ও তুই ছিলি তাহলে? এতদিন সবার সামনে থেকে গোপনে তুই এত কিছু করেছিস। তোকে এখানে এনেছি মেরে ফেলতে। অবশ্যই মারার আগে তোর কাছে দুটো অপশন থাকবে। না থাক, আগে মেরে ফেলি। না না না, তোকে মারার আগে দেখবি না তোকে কে মারছে। অবাক হবি তাই না? বলবি এই লোকটাই সব করেছে। আচ্ছা নে দেখ। লোকটা চেয়ারে গিয়ে বসলো। মুখ থেকে সেও মাস্ক খুলতেই বাকিরা অবাক হয়ে তাকালো। অর্ক শোয়া থেকে উঠে বসলো, জোরে গলায় বলল, সাকিব ভাই। ইয়েস, আই অ্যাম দ্য মাস্টার মাইন্ড সাকিব। নিলয় কিছু সময় স্ক্রিনের দিকে তাকিয়েছিল। মাসুমকে বলল, সেজন্য আমি যখন ওর কাছে গ্যাংয়ের হেল্প নিই, সে কোনো প্রশ্ন ছাড়াই হ্যাঁ বলে দেয়। সাকিব হাসতে হাসতে বলল, তুই ভেবেছিস আমার গ্যাং নিয়ে হেল্প পাবি, কিন্তু তুই জানিস না আমি তোকে ব্যবহার করেছি তোকে ধরবো বলে। আমার লোক তোর কথাতে কাজ করলেও আমার প্ল্যান অনুযায়ী চলেছে। রেড গ্যাং আমি নির্মাণ করি, কারণ টেকনোলজি কেবল তুই জানিস না, আমিও জানি। টাকার নেশা কার নেই বলতো? হাসিস কেন রে? শুনবি না দুটো অপশন? তোর লোকেদের বল বনলতা ব্যাংকের অ্যাকাউন্টে হ্যাক করে টাকা আমার অ্যাকাউন্টে পৌঁছে দিতে। আরেকটা হলো আমাদের সাথে কাজ করবি। দুটো মানলেই তুই বেঁচে থাকতে পারবি, নয়তো। ডেভিল কারো কমান্ড শোনে না। ডেভিল নিজের মতো করে থাকে। সবাই তাকে ভয় পায়, কিন্তু ডেভিল কাউকে ভয় পায় না। অর্ক, তোর বাম হাতে একটা ডিভাইস আছে, আপাতত হাতের পিছন থেকে সামনে আন। আমি টিক্স বলে দিচ্ছি, কি আনবি। নিলয়ের কথা মতো অর্ক সেটাই করে। হাত ঘুরিয়ে ঘুরিয়ে পিঠ থেকে সামনে আনলো। সাকিব অর্কের এমন কসরত দেখে হাসতে থাকে। অর্ক বলল, করেছি, এখন কি করব? বাম হাতে ডিভাইসে দেখবি নীল রঙের একটা বোতাম আছে, ওটা চাপলে ছোট্ট একটা ছুরি বের হবে, খুব ধারালো। দড়ি কাটার সময় পাবি মাত্র কয়েক সেকেন্ড। তবে হ্যাঁ, তার আগে তুই তোর বাম পায়ে থাকা একটা লাল রঙের সুইচ পাবি, ওটাতে চাপ দিলে ছোট বোম বের হয়ে ঘরের সব লাইট যে ব্লাস্ট করে দিবে। পালানোর জন্য তুই কিছু জায়গা পাবি না, কিন্তু তোর ভয়ঙ্কর রূপটা দেখার জন্য সময় পাবি আলো না আসা অবধি। তখনই সাকিবকে আহত করতে পারবি। আমি কাউন্টডাউন করা শেষ হতেই 1 যখনই বলবো তখনই হাতের মুখের কাছে আনবি, নীল সুইচে চাপ দিবি দাঁত দিয়ে, সাথে সাথে ছুরি বের হবে। 5 সেকেন্ডের মধ্যে দড়ি কেটে যাবে। এরপর পায়ে থাকা ডিভাইসে সুইচে চাপ দিবি, বাতিগুলো ব্লাস্ট হয়ে যাবে। তো রেডি? ওকে, 3, 2, 1। নিলয় চেয়ার ছেড়ে ওঠে, সিয়ামকে বলে, তুই এখানেই থাক, আমি আর মাসুম যাচ্ছি বনলতা ব্যাংকে। 500 কোটি টাকা হ্যাক করে নিজের অ্যাকাউন্টে নিয়ে এখান থেকে চলে যাব। আমি একবার আমার হ্যাক করা নেটওয়ার্ক সার্ভার অন করলে আমাকে এই জায়গায় টেস্ট করে পুলিশ চলে আসবে। তবে আমি বলে দিব কিভাবে সব কম্পিউটারের বিস্ফোরণ করিয়ে এখান থেকে তো যেতে হবে। আপাতত এখানেই থাক। অর্ক ওর দুহাত মুখের কাছে টেনে এনে দাঁত দিয়ে সুইচে চাপ দেয়। সাথে সাথে হাতে থাকা ডিভাইস থেকে ছুরি বের হয়ে দড়ি কেটে দিল। সাকিব পিস্তল দিয়ে অর্কের দিকে তাক করলো। অর্ক আর দেরি করে না, পায়ে হাত দিয়ে সুইচ চেপে দিল। বোতাম চাপতেই সেখান থেকে কয়েকটা গোলাকৃতির বোম বের হয়। সেগুলো বাল্বের উপরে গিয়ে 2 সেকেন্ডের মধ্যেই ফেটে যেয়ে ব্লাস্ট হয়ে গেল। অর্ক সাকিবের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে পেছনে গিয়ে দাঁড়ায়। সাকিবের মাথায় পিস্তল ঠেকিয়ে নিলয়ের বলা কথা অনুযায়ী বলে, নাও মাই টাইম। ডেভিলকে ধরা আর পরের জন্ম কামনা করা একই ব্যাপার। এটা আমার দুনিয়া, আমি যা বলবো এবার তাই হবে ডেভিল। অর্ক অবাক হয়ে যায়। সাকিবের পেছনে সে দাঁড়িয়ে পিস্তল ধরে রাখে, কিন্তু সে এখন খেয়াল করে সেম ভাবে ওর পেছনে দাঁড়িয়ে থাকে। কণ্ঠটা কোনো পুরুষের। অর্ককে বলতে থাকে, নাও ভিলেন টাইম, আর ডেভিল নয়, দুনিয়াটা এখন এই ভিলেনের হাতে। কথাটা শোনা মাত্রই সাকিব হাসতে থাকে। হাসার এক পর্যায়ে আলো জ্বলে উঠল অন্ধকার ঘরে। সাকিবের হাসি দেখে অর্ক অবাকই হয়। সাকিব হাসতে হাসতে একটা চেয়ারে এসে বসলো। অর্ক সামনে তাকায়, দেখে সেখানে সোহেল নেই। তার মানে সোহেল পেছনে।
অর্ক, আমার কথাই ভাবছিস তাই না? আমি কে সেটা চিন্তা করছিস? বুঝতে পারছি তুই সোহেল, কিন্তু এটা বুঝতে পারছি না তুই কেন এভাবে। কথাটা বলেই অর্ক পিছনে তাকায়। সোহেল সাথে সাথেই অর্কের পায়ে হকি স্টিক দিয়ে বাড়ি দেয়। অর্ক ফ্লোরে পড়ে গেল। ওপাশ থেকে নিলয় এসব কিছু দেখতে থাকে। সোহেল অর্কের কাছে আসলো, পিস্তল হাতে দিয়ে মুষ্টিবদ্ধ করে অর্কের গালে কয়েকটা পিস্তল দিয়ে ঘুষি দেয়। অর্কের গালের মধ্যে রক্ত বের হতে থাকে। সোহেল অর্কের গাল টিপে ধরে। শালা সেই কবে থেকে টাকার পিছনে ছুটছি, আর তুই 2 দিন এসে সব টাকা নিয়ে নিবি? সব প্ল্যান আমার, আর মাঝখান থেকে এসে তুই সব নষ্ট করে দিলি। জামাল আর সালামের কথা মনে আছে? সে ছিল আমার লোক। ডেভিলের কাছে যাওয়ার জন্য তাদেরকে পাঠাই আমি। কিন্তু তুই খুব বুদ্ধিমান। নিলয়কে দিয়ে তুই সব করিয়েছিস। নিলয়কে সামনে রেখে ডেভিলের গল্প জামালদের বলতি, কিন্তু ওরা নিজেরাই জানে না ডেভিল কে ছিল। তোদের মধ্যে তুই ডেভিল ছিলি, এটা একবারও বোঝা যায়নি। তোদের টিম ওয়ার্ক অনেক ভালো লেগেছিল, এজন্য আজকের ব্যাংক ডাকাতির প্ল্যানটা করলাম। আমি জানতাম ডেভিল আসবে সেখানে, অনেক টাকার ব্যাপার। ডেভিল না আসলে হয় এখানে। একটা ছোট্ট টোপ ফেলেছিলাম। টোপটা ছিল কি জানিস? আমার মায়ের লো বাজেটের নিউ অ্যাকাউন্ট। হাসছি কেন জানিস? তুইও হ্যাকার, আমিও হ্যাকার। একটা মেয়ে অন্য একটি মেয়ের সাইকোলজি খুব সহজেই বুঝতে পারে, তেমনি একটি বড় মাপের হ্যাকার একটি বড় লেভেলের হ্যাকারের সামান্যতম কাজটা বুঝবে না, সেটা কি হয়? অনেক টাকার ব্যাপার, আর তোর অ্যাকাউন্টে টাকা ছিল অনেক, যা একবারই অ্যাক্টিভ করতি টাকা তোলার জন্য। তুই এত বুদ্ধিমান ছিলি যে টাকা তোলার হলে নতুন অল্প টাকা আছে এমন অ্যাকাউন্ট হ্যাক করে টাকা এন্টার করে সে অ্যাকাউন্ট থেকে টাকা তুলছিস, যেন তোর অ্যাকাউন্টের খবর পুলিশ জানতে না পারে। আর যে অ্যাকাউন্ট থেকে বেশি পরিমাণে টাকা তোলা হয়েছে সেই অ্যাকাউন্টের মালিককে পুলিশ ধরবে। দারুণ প্ল্যান। আমার মায়ের অ্যাকাউন্ট তোরা হ্যাক করলি। হাসির কারণ হলো আমার কোনো মাই নেই, আর জানতাম ডেভিল মানে তুই লো অ্যাকাউন্ট হ্যাক করবি। তাই প্রতিটা বড় বড় ব্যাংকে আমার 20টা অ্যাকাউন্ট খোলা আছে। প্রতিটা ব্যাংকে এমন 20টা অ্যাকাউন্ট আমার আন্ডারে রাখা। যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট তো তুই হ্যাক করবি, আর সেটা আমি জেনে যাব। এমনটাই হলো, তুই হ্যাক করলি সেই অ্যাকাউন্ট। এখন মাথার মধ্যে প্রশ্ন আসছে, আমি কিভাবে বুঝেছিলাম এসব কিছু ডেভিল মানে তোর কাজ? যশোরে একটা পুলিশের আইপি হ্যাক করে তার থেকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছিল মনে আছে? ও ছিল আমার পরিচিত একজন ব্যক্তি। সে কাউকে এসব কিছু না বললেও আমাকে সে সবটাই বলেছিল, আর তার কাছে ডেভিল নামে একজন হ্যাক করে সব ব্ল্যাকমেল করেছে। তখন থেকে ডেভিলকে জানার জন্য শুরু থেকেই প্ল্যান সাজায়। তুই প্ল্যানে পা দিবি এটা আমি জানতাম। বারবার তীরে এসে আমার তরি ডুবে যাচ্ছিল, কিন্তু সেটা আর হয়নি। কথায় আছে না, অপেক্ষার ফল একটু বেশি মিষ্টি হয়। আমারটাও হলো। অপেক্ষা করছিলাম এইরকমই একটা দিনের। এবার বল তোদের লোকদের যে বনলতা ব্যাংকের 500 কোটি টাকা হ্যাক করে সরাসরি নগদ ক্যাশ যেন আমার কাছে এনে দেয়। তুই তাহলে বাঁচতে পারবি। ওয়েট, আমি তোর লোকদের ফোন দিচ্ছি। 1 মিনিট, লাবণ্য যেন কিছু বলতে চাই। কে আছিস? লাবণ্যর মুখ থেকে টেপ খুলে দে। সোহেলের কথা মতো একটা ছেলে এসে লাবণ্যের মুখ থেকে টেপ খুলে দিল। নিলয় ঘরে বসে এসবটাই দেখেছে, কারণ অর্কের পোশাকে ছোট্ট ক্যামেরা রাখা। এদিকে লাবণ্য হাঁপাতে হাঁপাতে বলল, এসব কি হচ্ছে এখানে? সোহেল স্যার, মানে আপনি এসব? ইয়েস লাবণ্য, ইয়েস, ইটস মাইন্ড গেম, যা দেখাতে হয় সঠিক সময়ে। সাকিব স্যার, আপনি? কি করব লাবণ্য বলো? সোহেল আমার জুনিয়র ছিল, ভার্সিটিতে পড়তাম। ভার্সিটিতে পড়ার সময় আমার এক ভুলের জন্য আমার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। গোপনে অনেকজনের কাছে হেল্প চেয়েছিলাম, কিন্তু কেউ সঠিকভাবে হেল্প করেনি। শেষে সোহেল আমাকে হেল্প করে। এরপর থেকে দুজনের মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি জানতাম সোহেল খুব দক্ষ একজন হ্যাকার। ওর মতো হ্যাকার এই দেশে আর একজনও হবে না। এজন্য যখন টাকা হাতিয়ে নেওয়ার অফার করে তখন আমি আর না করিনি, কারণ কেউ তো বুঝতেই পারবে না এই সব কিছুতে সোহেলের হাত আছে, আর বুঝলেও সেটা আমি ঠিক করে দিতে পারবো।
কিন্তু আমরা একটু বেশি স্মার্ট আর কনফিডেন্সিয়াল হয়ে পড়েছিলাম। ডেভিল হয়ে অর্ক এলো, আর ডেভিল সোহেলের মতো দক্ষ নয়, সে ওভার স্মার্ট হ্যাকার। সবকিছু আমাদের কন্ট্রোলের বাইরে নিয়ে যাচ্ছিল ডেভিল, মানে অর্ক। তাই প্ল্যান করে সবকিছু করতে হয়েছে। এখন আমরা উইন, আর ডেভিল লসেস দ্য মাইন্ড গেম। আপনাদের সবাইকে পুলিশে দেব। আহ লাবণ্য, তুমি সে অবধি বেঁচে থাকবে তো? তোমাকে বাঁচিয়ে রেখেছি কেন জানো? শেষ গেমটা দেখানোর জন্য। গেমটা হলো অর্ক মানে ডেভিলের লোক নিলয়, সে টাকা আনবে গাড়িতে করে, আমরা সেটা নেব, বাকিদের টাপ টাপ করে গুলি করে শাটডাউন করে দেব। এরপর এখান থেকে চলে যাব নতুন কোনো দেশে। এখানে থাকা সবাইকে এই জন্যই বাঁচিয়ে রেখেছি। দাঁড়াও ব্রো, দাঁড়াও, নিলয়কে ফোন দি, টাকার কথা বলতে হবে তো। নিলয়, মাসুম আর সিয়াম ডেভিল ড্রেস পরে স্ক্রিনে সবটাই দেখছে। নিলয়ের নাম্বারে ফোন আসলো। নিলয় স্পিকার অন করে স্ক্রিনে তাকিয়ে দেখলো সোহেল অর্কের মাথায় পিস্তল ঠেকিয়ে কথা বলছে। হ্যালো নিলয়, তোরা সবাই পালিয়ে যা, সাকিব আর সোহেল তোদের সবাইকে মেরে ফেলবে। চুপ শালা, টাকা আনতে বলে এখনই। ডেভিল ভাই, তুমি চিন্তা করো না, আমরা টাকা আনবো, 500 কোটি টাকা বর্ণলতা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে আসবই। না, তোরা এখানে আসিস না, ওরা তোদেরকে মেরে ফেলবে। শালা কুত্তার বাচ্চা, বেশি কথা বলিস। সাকিব অর্কের গালে একটা ঘুষি দিল। অর্কের দাঁত ভেদ করে গাল দিয়ে রক্ত পড়তে থাকে। নীলার সাথে সাথেই বলে, স্যার ওকে মারবেন না, আমরা টাকা নিয়ে আসি, তবুও আমাদের বস ডেভিলকে মারবেন না। তাড়াতাড়ি আনবি, রাত 4টা অবধি সময়, এই সময়ের মধ্যেই টাকা আনতে হবে, না হলে তোদের ডেভিলকে সোজা। জি স্যার, আমরা টাকা নিয়ে আসছি। নিলয় কোমরে আর পায়ে পিস্তল গুঁজে নিল। সিয়ামকে কম্পিউটারের সামনে বসিয়ে রেখে বাড়ি থেকে বের হলো নিলয়। সিয়ামের সাথে অর্কের মতো করেই কথা হচ্ছে। অর্ক সবকিছু শুনতে পারছে। এদিকে অর্কের এমন হাসি শুনে সাকিব বলে, শুনেছি মানুষ মরার আগে ভয়ে কান্না করে, আর তুই হাসছিস। ডেভিল হাসে, তবে কেন হাসছি সেটা বুঝতে পারবি, অপেক্ষা কর মাইন্ড গেমের জন্য। মাইন্ড গেম? নিলয় টাকা আনবে আর আমরা টাকা নিয়ে চলে যাব, আর কিসের মাইন্ড গেম? আছে বস আছে, এখনো তো অর্ধেক পিকচার বাকি, রুকো যারা, সাবার করো। খেলা শেষ, যতটুকু বাকি আছে সবটা আমাদের হাতের মুঠোই। নিলয় গাড়ি চালিয়ে ব্যাংকের সামনে আসতে থাকে। নেহাকে মেসেজ করে দিয়েছে নিলয়। নেহাও বেরিয়ে পড়েছে বনলতা ব্যাংকের উদ্দেশ্যে। সিয়াম কম্পিউটারের সামনে বসে আছে। সিয়াম, 3 নম্বর সাবির মাঝখানে কম্পিউটার চেক কর, ওখানে দেখ লাল রঙের লেখা 7টি সংখ্যা আছে, ওটা কপি কর। কেন ভাই, কি হবে সেটা দিয়ে? পুরো টিভি চ্যানেল হ্যাক হবে, আমাদের হ্যাকটা পুরোপুরি লাইভ শো করব। মানে কেন? আমরা তো তাহলে ধরা পড়ব। যেটা করতে বললাম সেটা কর, এখন যা করবি সেটা আমার মাইন্ড গেম, আর এর ফল ভালো হবে, অপেক্ষা কর। ওকে ভাই, করেছি কপি, কি করবো এবার? দাঁড়া, আমার ফোন কোডের উল্টো সংখ্যাটা সেন্ড করে দে। 9876573 দিয়েছি, দেখো। এবার দেখ সবুজ রঙের স্লাইড একটি ফাঁকা ঘর আসছে, ওখানে তোর কোড সাবমিট কর। 2 সেকেন্ড ওয়েট কর, পুরো টিভি চ্যানেল আর স্যাটেলাইট সব তোর আন্ডারে চলে আসবে। তুই এখন ইচ্ছে মতো যে কোনো বাংলাদেশের 10টি নিউজ চ্যানেল লাইভ করতে পারবি, যা খুশি তাই। ভাই আসছে, প্রথম 10টা চ্যানেল ঠিক দিয়ে ইন্টার দিলাম। গুড, পিছনে ঘুরে টিভি অন কর, নিউজ চ্যানেল দেখ। আমরা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি, আর শোন, লাইভের সময় নিচে লিখে দে, কল মি ডেভিল। নেহা এসে দাঁড়ালো নিলয়ের সামনে। নেহার গায়েও একই রকম ডেভিল পোশাক পরা। সোহেল আর সাকিব জানে না ওদের জন্য কি অপেক্ষা করছে। নেহা একটি মিনি বাস থেকে নামলো। নিলয়ের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, সব রেডি, সিকিউরিটি হাই,
কিন্তু ডেভিলের কাছে এটা কোনো ব্যাপার না। সিয়াম, এবার লাইভ করে দে। কেন? দরকার আছে। এখন পুরো শহর এই সামান্যটুকু ফুটেজ নিয়ে ব্যস্ত হবে, কিন্তু ফুল নেটওয়ার্ক তো আমার কন্ট্রোলে, তাই কেউ কিছু করতে পারবে না। আমি আবার এখান থেকে সিসি ক্যামেরা অফ করে দিয়েছি। মানে তুই দেখ, 2 নম্বর সারির 3 নম্বর কম্পিউটারে সিসি ক্যামেরা সব ডিটেলস আছে, বুঝতে পারবি কিভাবে বন্ধ করতে হবে। বনলতা ব্যাংকের একদম সামনে এসে থামলো মিনি বাস নিয়ে। ওরা 3 জন বাসের মধ্যে, নিলয় গাড়ির মধ্যে বসে আছে। সবাইকে বলল, মুখে ভালোভাবে মাস্কটা পরে নাও। আমি এখন অজ্ঞান হওয়ার গ্যাস স্প্রে করছি, যেন আমাদের নাকে না আসে। ব্যাংকের মেন গেটে 5 জন সিকিউরিটি কমপক্ষে 12 ঘন্টা এখানেই পড়ে থাকে, চোখ বন্ধ করে। ওকে ভাই। নেহা, তুমি আমার পিছনে ল্যাপটপ নিয়ে আসবে। অর্ক, সোহেলদের বল টিভি অন করতে। সিয়াম, লাইভ চালু কর। ওরা এবার হাসতে লাগলো। সোহেল ওর হাসি দেখে হকি স্টিক দিয়ে পেটাতে আসে। অর্ক তখনই বলে, টিভি অন কর তোরা, আমার লোক কাজ শুরু করে দিয়েছে, ভালো করে দেখ তোরা। বাট শোন, টিভি তোদের ইচ্ছে মতো চালাতে পারবি না। 10টা নিউজ চ্যানেল পাবি, আর সবগুলোতে একটা ভিডিও লাইভ হচ্ছে, বাকি চ্যানেল সব অফ করে দিয়েছি। অর্কের কথা শুনে সাকিব টিভি অন করে। সবাই দেখে নিলয় ব্যাংকের সামনে মিনি বাস থেকে নামলো। ডান হাতে থাকা ছোট্ট একটি বোতাম চাপতেই সেখানে জ্ঞান হারানোর গ্যাস বের হওয়ার জন্য ছোট্ট ছোট্ট বোম বের হতে থাকে। বোমগুলো বের হতেই সেখান থেকে ক্লোরোফর্ম গ্যাস বের হয়ে সিকিউরিটি গার্ড সহ আশেপাশে অনেকেই ধপ করে মাটিতে পড়ে যায়। নিলয় গেট খুলে ভেতরে প্রবেশ করে, আর হাত থেকে ক্লোরোফর্ম গ্যাসের বোমগুলো ছড়াতে যায়। বোমগুলো উড়ে উড়ে ঠিক সিকিউরিটি গার্ড আর বাকি মানুষদের পাশে নিয়ে গিয়ে পড়েছে। মুহূর্তেই সেটা ছোট্ট শব্দ করে ফেটে গিয়ে সবাই সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছে। নিলয়ের পেছনে নেহা আর ওর পেছনে মাসুম আছে। নিলয় ব্যাংকের মধ্যে প্রবেশ করলো। সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠলেও তা কেউ শুনতে পাবে না, কারণ নিলয় অলরেডি সবকিছু নিজের কন্ট্রোলে এনে রেখেছে। তবু সিকিউরিটি এতটাই করা যে এটিএম মেশিন অবধি পৌঁছাতে হলে অনেকগুলি সিকিউরিটি আলোর রেখা পার করতে হবে, যা বন্ধ না করে মেশিন অবধি যদি যাওয়া হয় তবে সেই রেখায় পুরো শরীর চলে যাবে। নিলয় মেশিন থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে আছে। পুরো ব্যাংকে অনেক মানুষ থাকলেও কেউ আর চোখ খুলে নেই। নিলয় নেহাকে বলল, ল্যাপটপ দাও, আর সবাই কানে হাত দিয়ে বসে থাকো। নিলয় নেহার থেকে ল্যাপটপ নিল। কিছুক্ষণ সেখানে ঘাটাঘাটি করে সিয়ামকে বলল, বড় পিসিতে দেখো একটা ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচার একটি স্ক্রিনশট আমাকে জলদি পাঠিয়ে দে। দিচ্ছি ভাই। সিয়াম 3 সেকেন্ডের মধ্যে নিলয়ের কাছে সবকিছু পাঠিয়ে দেয়। নিলয় ক্যাপচা 2 সেকেন্ডেই পাঠিয়ে এন্টার প্রেস করলো। স্ক্রিনে শো করছে, প্লিজ ওয়েট এ ব্লাস্ট ফর 30 সেকেন্ড। নেহা নিলয়ের দিকে তাকিয়ে বলল, তুমি এত দ্রুত ক্যাপচা কিভাবে পাঠালে? আমি রোবট নয়, মানুষ। এখান থেকে বেরিয়ে চলো এখনই, গো গো গো। সবাই ব্যাংকে থেকে বাইরে এসে দাঁড়ায়। চারপাশে পুলিশ এসে পুরো ব্যাংক ঘিরে ফেলেছে। হ্যান্ডমাইকে একজন পুলিশ বলছে, 5 4 3 2 1। সাথে সাথেই বেশ জোরে একটা বিস্ফোরণ হয়। ব্যাংকে থাকা সব সিকিউরিটি সিস্টেম ব্লাস্ট হয়ে নষ্ট হয়ে যায়। নিলয় বাইরে আবারও ক্লোরোফর্ম গ্যাস ছুড়ে দেয় অনেকগুলো। মাসুমদের কাছে এসে বলে, কাম ফাস্ট, 10 মিনিটের মধ্যে সবকিছু বের করতে হবে আমাদের। নেহা, বাসটা ব্যাংকের মধ্যে নিয়ে আসো জলদি। ওকে। সিয়াম, তোর পিছনে সোফার নিচে দেখ একটা কালো ব্যাগ, সেখানে আমার ল্যাপটপ আছে, ওটা কাঁধে নে। তারপর? ওয়েট কর মাসুম, কাম। নিলয় তাড়াতাড়ি অ্যাকাউন্ট মেশিনে চলে আসে। সিয়ামকে বলে, এখানে সব হ্যাক করা আছে, পাসওয়ার্ডটা দেখে কালো সংখ্যা তোর বড় পিসিতে শো করছে, এখনই বল। B@0#NS 0*ALTOEA। ডান। মাসুম, আমি মেশিনের চারপাশে শিকলগুলো ধরে বাইরে আনছি। নেহা দেখ কোথায়। নেহা গাড়ি নিয়ে ব্যাংকের মেইন দরজার সামনে মুখ করে দাঁড়িয়ে আছে। মাসুম আর নিলয় অ্যাকাউন্ট মেশিন টেনে বের করে আনতে থাকে।
সবাই টিভিতে এই সব কিছু দেখছে। সাকিব আর সোহেল অনেক খুশি। কয়েক মিনিটের মধ্যে নিলয় ব্যাংকের অ্যাকাউন্ট মেশিন গাড়িতে তুলে নিল। নেহা আর মাসুমকে সামনে যেতে বলে নিলয়। নেহা গাড়ি স্টার্ট করে, জোরে গাড়ি টান দেয়। সিয়ামকে নিলয় বলে, লাইভ অফ কর, এবার আমার কথা শোন। তুই ওয়াশরুমে যা, তারপর সেখানে উপরে তাকিয়ে দেখবি একটা সাদা থাকা আছে, ওখানে একটি ছোট্ট মনিটর আছে। কি ওখানেও কম্পিউটার রাখা? যা বলছি জলদি কর। পেয়েছি, এখন কি করব? মনিটরটি তোর টেবিলের সামনে এনে চেয়ারে বসে অন কর। অন করার সাথে সাথে দেখবি টক্সিক পারনিক নামে একটা ভাইরাস আছে। এটা দিয়ে কি হবে? তো সবগুলো কম্পিউটারের নেটওয়ার্ক ছোট্ট মনিটরে কানেক্টিং করা আছে। ভাইরাসের প্রবেশ করে সবগুলো মনিটরে একটা কোড নাম্বার সিরিয়াল করা আছে। সেগুলো সবটা দেখবি ডান পাশে একটা ফাঁকা ঘর, সেখানে কোনো স্পেস ছাড়াই পাঠিয়ে দিবি। ডান। তারপর কি লেখা আসছে? প্লিজ ওয়েট 1 minute ফর ইউর অল কম্পিউটার ব্লাস্ট। রুম থেকে বের হ। তোর কাঁধে থাকা ল্যাপটপ নিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে অর্কের কাছে চলে আয়। ওকে ভাই। নিলয়ের কথা মতো সিয়াম রুম থেকে বের হয়। বাইক নিয়ে গেটের সামনে আসতেই খুব জোরে শুনতে পায় এই রুমে ব্লাস্ট হয়ে গেছে। সিয়াম বুঝে যায় সেখানে থাকা সব কম্পিউটার পুড়ে গেছে, কেউ কোনো প্রকার তথ্যই আর খুঁজে পাবে না। অর্কদের কাছে আসার পথে নেহা দেখে রাস্তায় সিয়াম দাঁড়িয়ে আছে। নিলয় বলল, নেহা, তুমি এবার চলে যাও, রেড গ্যাংয়ের ড্রেস পরে এসো, তোমার ভাইয়ের সামনে দেখা হবে। মাসুম গাড়ি চালা আর সিয়াম উঠে আয়। ও আরেকটা কথা, সিয়ামের বাইকের সাথে দেখো একটা ইলেকট্রনিক ব্যাগ আছে, ওটা আমাকে দাও নেহা। আর সিয়াম, তোর কাঁধে থাকা ল্যাপটপ বের করে সেটাতে তুই ঢুকিয়ে আমাকে ব্যাগটা দে। নিলয় ব্যাগ কাঁধে নিয়ে একটা সুইচ চাপ দিতেই ব্যাগটা কোটের সাথে একদম মিশে ছোট হয়ে গেল। কেবল ল্যাপটপ থাকার জায়গাটুকু বোঝা যাচ্ছে খুব কাছ থেকে। নেহা চলে যায় সিয়ামের বাইক নিয়ে। মাস্টার মাইন্ড প্ল্যান নিলয়ের। কোনো ভুল হওয়ার কথা না। বাসের পেছন 500 কোটি টাকার অ্যাকাউন্ট বা লকার, যা খুললে 500 কোটি টাকা দেখা যাবে। নিলয় সোহেলদের কাছে চলে আসে। জঙ্গলের মধ্যে একটা বিশাল হলঘর। নিলয় হলঘরের সামনে এসে গাড়ি থেকে নামলো। সোহেলের অনেকগুলো লোক এসে ব্যাংকের লকারে হাত দিয়ে সেটা নিয়ে যেতে চাইছিল, কিন্তু সেটাতে হাত দিতেই ইলেকট্রিকের শক লাগায় কেউ আর ভয়ে হাত দিল না। নিলয় নিজের গাড়ির সাহায্যে বড় হল রুমে নিয়ে নামলো। অর্ক ফ্লোরে পড়ে আছে, লাবণ্য পাশেই পড়ে থেকে হাঁপাচ্ছে। সোহেল বলে, ওয়েলকাম নিলয়, ওয়েলকাম মাই ডার্ক সিটি। শুনেছিলাম হ্যাকাররা অনেক বুদ্ধিমান আর স্বার্থপর হয়, কিন্তু এই অর্কশালা বড্ড বোকা। আর সাথে তোমরাও। ওকে বাঁচানোর জন্য এত বড় রিস্ক নিয়ে চলে এলে টাকা দিতে। ভেবেছিলাম টাকা নিয়ে ভাগবো, কিন্তু তোমরা আসলে নাদান। নাদান, তাই না? চুপ কর মাদারের বাচ্চা। নিলয়, লকারের দরজা খোলো, টাকা দেখবো। নিলয় লকারের দরজা খুলে দেয়। দেখে সব 1000 টাকার নোট সাজিয়ে রাখা, তাসের ঘরের মতো করে। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে এত টাকা একসাথে দেখে। টাকাগুলো দাও আমাদের। আগে ডেভিলকে ছেড়ে দিন। এই শালা অর্ককে ছেড়ে দেবো শালা? কথাটা বলেই সোহেল অর্কের পায়ে গুলি করে। নিলয় আর দেরি করলো না। নিলয় কোমর থেকে পিস্তল বের করে 60 করে 4টে গুলি ছুড়ল। গুলিগুলো গিয়ে লাগে সাকিব আর সোহেলের পাশে থাকা ওদের গ্যাংয়ের লোকের মাথায়। সাকিব আর সোহেল ভয়ে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয়, তুই বলেছিলাম না, গেম এখনো বাকি আছে। শুরু হয়ে গেছে গেম। ছাড় বোকার দলেরা। মানে এসব কি হচ্ছে? মাসুম একটা চেয়ার এনে দেয় নিলয়ের কাছে। নিলয় রুমের চারপাশে তাকায়। সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। নিলয় চেয়ারে বসলো, পিস্তল দুটো কোমরে গুজে নিয়ে পায়ের উপর পা তুলে বসলো। নিলয়ের এমন ভাবসাব দেখে কেউ কোনো কথা বলছে না, কেবল বোকার মতো তাকিয়ে আছে। নিলয় মুখ থেকে মাস্ক খুললো, মুচকি হেসে বলল, ওয়েলকাম মাই ডেভিল সিটি। ডেভিল সিটি?
মাই ডেভিল সিটি বিকজ আই অ্যাম ডেভিল, সো কল মি ডেভিল। মানে অর্ক ডেভিল নয়, নিলয়, মানে তুই আসলে ডেভিল। বলেছিলাম না, অপেক্ষা কর, ডেভিল এসে গেছে। নেই, আমাকে মার, দেখি কার কত সাহস। শিট, এত সুন্দর বানানো প্ল্যান কিভাবে নষ্ট হলো? নিলয় কোনো সাধারণ কেউ না। নিলয়কে নিয়ে সবাই মাইন্ড গেম খেলে, কিন্তু তারা জানে না নিলয় ওদেরকে নিয়ে মাইন্ড গেম খেলছে। চুপ থাক শালা, চারপাশে আমার লোকজন দেখেছিস? সবাই তোর দিকে পিস্তল ধরে আছে, অর্ডার মাত্রই তোকে গুলি করে মেরে ফেলবে। নিলয় সোহেলের কথাটা শেষ হতেই কোমর থেকে পিস্তল বের করে সাকিবের পায়ে গুলি করলো। সাকিব ব্যথায় কোকাতে থাকে। সোহেল কিছু বলতে যাবে তার আগেই নিলয় বলল, আমি মারলে নো অর্ডার, অনলি মার্ডার। তখনই একটা বাইকের শব্দ শোনা যায়। রেড ড্রেস পরে মুখে মাস্ক ছাড়া নেহা হল রুমে প্রবেশ করে। সোহেল এবার একটা চেয়ার নিয়ে বসলো। নিলয়ের দিকে হাসতে হাসতে বলল, শালা এবার কোথায় যাবি? চলে এসেছে আমার লেডি কুইন। তুই একাই মাইন্ড গেম খেলতে পারিস, আমি পারি না? নেহা এসে সোহেলের পিছনে দাঁড়ালো। সোহেল আশেপাশে থাকা ছেলেগুলোকে বলল, বয়েস, নিলয়ের বুকে পিস্তলের শেষ গুলি অবধি ফায়ার করতে থাকো, যেন সে ছটফট করে মরে। সোহেলের কথা শুনে ছেলেগুলো পিস্তল তুললেও কেউ নিলয়কে গুলি করে না। মাসুম সিয়ামার অর্ক হাসতে থাকে জোরে জোরে। সোহেল ভয় সবার দিকে তাকায়। বস, ওরা আমার কথা শুনবে? ও, তাহলে অর্ডার করো, নিলয়কে যেন সবাই মেরে ফেলে। আমি আর তোমার ভাই টাকা নিয়ে চলে যাচ্ছি। ওকে বস। সোহেল বসা থেকে উঠে দাঁড়ালো, সাকিবকে সাথে নিয়ে হেঁটে যেতে থাকে। নেহা বলল, বস দেখে যান গুলিগুলো কিভাবে বুকে লাগে। বয়েস, ফায়ার। নেহার কথা মতো ছেলেগুলো পিস্তল তাক করে সোহেলের পায়ে গুলি করে। সোহেল ব্যথায় চিৎকার করে বলে, এসব কি হচ্ছে? আমাকে কেন আমার লোকেরা মারছে? বস, আমি নিলয়কে ভালোবাসি, তাই আমি তো ওর লোক। এরকম চিটিং করতে পারলি তুই? কি করব বলো? তুমি যদি ভাবির সাথে এমন 2 নম্বরই করো, তাহলে আমি কেন পারবো না? ভাবি আর আমাকে ডেভিল একটা ডিভিডি পাঠায়, সেখানে তুমি আর নীরা নামের একটা মেয়ে থাকে। সব হ্যালো সোহেল স্যার, জামাল আর সালাম আপনার লোক। সেটা আমি প্রথম দিন জেনে ফেলেছিলাম। কিভাবে জানি? হাহা, আমার সাথে বা আমার সাথে যুক্ত যত মানুষ থাকে সবার ব্যক্তিগত তথ্য আমি আগেই জোগাড় করি। কে কি করে সবটা আমার কাছে উড়ো চিঠি হিসাবে জমা হয়। এটা আমার কাছে ইজি, বিকজ আই অ্যাম হ্যাকার ডেভিল। প্লিজ নিলয়, তুমি তো অনেক টাকা নিতে পারবে। আমাদের জন্য এই 500 কোটি টাকা রেখে দাও, আমরা এটা নিয়ে দেশ ছেড়ে চলে যাব। আচ্ছা ওকে, যান নিয়ে যান। ভাই এত টাকা? নিলয় মুচকি হাসলো। সোহেল আর সাকিব সামনে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে ওরা চলে যায়। নেহা নিলয়ের কাছে এসে বসলো। কি ব্যাপার নিলয়, তুমি ওদেরকে যেতে কেন দিলে? এতগুলো টাকা নিয়ে কেন যেতে দিলে? এতগুলো টাকা মানে? 500 কোটি টাকা। হাহা, উপরে দেখো না, নোটগুলো দিয়ে হয়তো 50,000 টাকা হবে। সেইগুলো নিয়ে ওরা চলে গেছে। কি? তাহলে আমরা ব্যাংক ডাকাতি করিনি? করেছি তো। তাহলে টাকা কোথায়? কেন, শ্যাম যে ল্যাপটপ কাঁধে করে আনছিল সেটাতেই তো। আমি তো অর্ককে ওরা এখানে আনার আগেই বর্ণলতা ব্যাংক সব অ্যাকাউন্ট হ্যাক করে টাকা ট্রান্সফার করে নিয়েছি। লকারে এত বড় ব্যাংকাররা টাকা রাখবে না, কারণ ডাকাতি হওয়ার ভয় তো আছে। আর হ্যাকার কয়েকজনই বা জন্ম নেয়। কিন্তু ওরা তো ঠিকই আবার আসবে। না, আসবে না। কিছু দূর যাওয়ার পর আমি ওই বোতামটা চাপ দিব, তখন গাড়ি বিস্ফোরণ হয়ে ওরা মারা যাবে, কারণ গাড়ির মধ্যে বোমা রাখা ছিল। কি ভাই, তুমি এত মাইন্ড গেম কিভাবে খেলো? নিলয় অর্কের কোনো প্রশ্নের উত্তর দিল না। বসা থেকে উঠে দাঁড়ালো, বোতাম চাপ দেয় নিলয়। দূর থেকে একটা শব্দ ভেসে আসতে থাকে।
নিলয় লাবণ্যের সামনে গিয়ে দাঁড়ায়, বসা থেকে টেনে তুলল লাবণ্যকে। নিলয় গা থেকে ডেভিলের পোশাক পিস্তল খুলে কেবল ব্যাগটা কাঁধে নিল। সবাইকে নিলয় এটাই করতে বলল। লাবণ্যের সামনে সবাই নিজেদের ওপরের পোশাক খুলে রেখে দিল। লাবণ্য, আজকের পর ডেভিলকে তুমি দেখতে পারবে না, আর না পারবে নিলয়কে দেখতে। এখানে যা হয়েছে সব ভুলে যাও, কখনো আর আসবো না এখানে। এই নাও আমার গ্রামের ঠিকানা, চলে এসো আমার বোনের বিয়েতে। সেখানে যাচ্ছি আমি নতুন করে নতুন জীবন শুরু করতে। ভালো হয়ে গেলাম, আর যদি তুমি আমাদেরকে আটকাতে চাও তাহলে হয়তো থাক, আসি। নিলয় নেহার হাত ধরল। 4টে বাইকে চেপে বসলো ওরা 5 জন। হলঘর থেকে বাইক স্টার্ট দিয়ে বের হলো ওরা। একটা বাইকে নিলয়ের পেছনে নেহা বসে আছে। নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে নেহা। লাবণ্য কেবল হাঁ হয়ে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। লাবণ্য ভাবছে, আর এদিকে নিলয় ভাবছে, বাড়িতে গিয়ে আগে আপাকে জড়িয়ে ধরে কাঁদবো, এরপর মা বাবাকে সাথে নিয়ে না হয় সেই আগের অপদার্থ নিলয় হয়ে থাকবো।